ফার্স্টে কিছুটা বেসিক দেখব। প্রিভিয়াস ক্লাসে আমরা ভ্যারিয়েবল নিয়ে কিছুটা কথা বলেছিলাম, তাই না? আজকে পুরোপুরি আমরা প্র্যাকটিক্যাল করব। সো ফার্স্টে কি করেছে, যেহেতু আমি ফার্স্টে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টটা কি ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, তাই না? ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, যার জন্য তার কোনো সার্ভারের প্রয়োজন হয় না, যে লাইক নির্দিষ্ট একটা জায়গায় তাকে কি করতে হবে, রেখে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, এমনটা দরকার নেই, যে কোনো জায়গা থেকেই আপনি তাকে রান করাতে পারেন। ঠিক আছে, কানেকশন করানো দরকার হচ্ছে কি আপনার ডেস্কটপ টু ওয়েব, দ্যাটস ইট, আর কিছু না। সো আমি সুবিধার্থে একদম ডেস্কটপে একটা ফোল্ডার করেছি, তাই না? এখন এই ফোল্ডারটার সাথে আমার যতগুলো জাভাস্ক্রিপ্টের কোড আসবে সব এটার ভিতরে আসবে, তাই তো? আর এইটার সাথে তাহলে নেটবিনস কানেকশন করাবো, আর আপনি যে আইডি ইউজ করছেন ওই আইডি এর সাথে কানেক্ট করাবেন। সো আমরা কানেক্ট প্রত্যেকেই তো করতে জানি, তাই না? নতুন একটা প্রজেক্ট নেই। জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করে কি এইচটিএমএল এর সাথে, না? সো এইচটিএমএল এর প্রজেক্টটাই নিচ্ছে। নেক্সট। আর এখানে ব্রাউজ করে আপনি ওই ফোল্ডারটা দেখে দেবেন, এই যে জাভাস্ক্রিপ্ট 13। 13 না তো, আপনারা হচ্ছেন কত, 22, ওয়েব ডিজাইন। সেম প্রজেক্টের নামটাও সেম দিবেন, ঠিক আছে? যাতে করে আপনার প্রজেক্ট ফোল্ডারের নেম এবং নেটবিনসের যে প্রজেক্টটা সেম নেমটাই হয়। সো ডিফল্ট হিসেবে একটা প্রজেক্ট চলে আসছে। একদম পিছনে যিনি বসে আছেন, পিছে বোর্ড দেখা যায়, ফ্রন্ট গুলো দেখা যাচ্ছে? আমার এখানে লাস্ট ফ্রন্ট হলো 36, এখন 36 দিলে তো হিউজ হয়ে যায়। চলে কিনা, যদি না চলে তাহলে বাড়াচ্ছে, আর চললে থাক। কষ্ট হয়, কষ্ট দরকার নেই, বাড়াই দিই। ওকে, ইন্ডেক্সটাকে আমরা একটু রিনেম করে ফেলি। ভ্যারিয়েবল বলছি, রিফ্যাক্টর করি, হয়ে গেল। সো এটা টাইটেলটা একটু চেঞ্জ করে দিই যাতে করে ভালো দেখা যায়। ল্যাঙ্গুয়েজটা এমএস ইউআই দিয়ে দেন, অপশনে যান, ডিফল্ট ওটা কোথায় আছে, এখানেই তো, আমারটাও দেওয়া নাই মেবি। এই যে এরিয়াল ইউনিকোড এমএস, এটা দিয়ে দেন। সো
এরিয়াল ইউনিকোড এমএস এটা দিলে আপনার সব বাংলাও সাপোর্টেড হবে, সবগুলোই সাপোর্ট করবে ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা আপনার মেবি আগের ভার্সন, নেটবিনস মেবি আগের ভার্সন বা কিছু একটা হতে পারে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অফিসে যান। আজকে প্রবলেম হচ্ছে, প্রত্যেকে একটু দেখেন তারপরে আমি আপনারটা দেখছি। আমাদের জাভাস্ক্রিপ্ট যেহেতু শুরু করছি, জাভাস্ক্রিপ্টের জন্য আমি এখানে যদি জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করি কাজ করবে? তার জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, তাই না? সো এনভায়রনমেন্টটা কি? আমি এসসি রেকর্ড হচ্ছে, আমি এসসি এটা আমার শর্ট ফর্ম, এসসি বলে আমার পুরো জিনিসটা চলে আসে, আপনারাও বানিয়ে নেবেন। এসসি হচ্ছে টেমপ্লেট তৈরি করে রেখেছি আমি, ঠিক আছে, একটা টেমপ্লেট শর্ট কোড করে রেখেছি টেমপ্লেট। আর তাহলে আমাদের লাগছে কি স্ক্রিপ্ট, তাই না? স্ক্রিপ্ট টাইপ দিয়ে দিবেন। আচ্ছা এটা কারোর প্রবলেম হচ্ছে কি বুঝতে? টেমপ্লেট তৈরি করতে পারি আমরা? পারি না, ওকে ফাইন। স্ক্রিপ্ট দেন এটা টাইপ দিয়ে দেবেন, টেক্সট জাভাস্ক্রিপ্ট। দেখেন এই জিনিসটা প্রত্যেকে দেখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্টে কোথায় যাবেন? টুলস, টুলস থেকে অপশন, অপশনস থেকে এডিটর, ঠিক আছে, এডিটর থেকে যাবেন হচ্ছে কোড টেমপ্লেটস। এখানে গিয়ে আপনার পছন্দ মতো শর্ট কোড দিবেন এবং তার টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন এরকম। লাইক আমি এই যে দেখেন এ যদি প্রেস করি, এ প্রেস করার পর যদি আমি এন্টার দিই আমার এই পুরো লিঙ্কটা চলে আসবে, ঠিক আছে। এই ধরনের শর্টকাট যে কোনো কিছু আপনি ইচ্ছে মতো তৈরি করে রাখতে পারেন। লাইক দেখেন টেবিল আমি ক্রিয়েট করে রেখেছি, আমি যদি শুধু টেবিল লিখি এবং এখানে কিন্তু চেঞ্জ করা যায়, লাইক স্পেস, টেবিল লেখার পর যদি স্পেস প্রেস করেন তাহলে এই পুরোটা আসবে, যদি আপনি শিফট স্পেস প্রেস করেন তাহলে আসবে এটা, অথবা ট্যাব অথবা এন্টার, ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারেন। আমি এন্টার দিয়ে দিয়েছি, আমার এন্টার সুবিধা। লাইক এটার পর আমি টেবিল ক্রিয়েট করার পর এন্টার বাটন হিট করব, আমার এই পুরোটা ক্রিয়েট হয়ে যাবে। লাইক টেবিল ক্রিয়েট হবে, টেবিলের ভিতর টিআর দেন টিডি চলে আসবে। তো এটা শর্টকাট, ঠিক আছে, কাজটাকে আরো সহজ করে দেয়। এটা একটু দেখে নেবেন। ওকে, সো এবার স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের ভিতরেই আমরা জাভাস্ক্রিপ্টের সবকিছু লিখবো। ফার্স্টেই আমরা আজকে যেহেতু শুরু করেছি, সো আমরা র প্রসেসে যাব, হ্যাঁ, একদম স্ট্যাটিক র প্রসেসে যাচ্ছি, দেন আস্তে আস্তে ডাইনামিক। ডাইনামিক বলতে বোঝাচ্ছি যে ডকুমেন্ট অবজেক্ট মডেল যখন শুরু করব তখন দেখাবো জাভাস্ক্রিপ্ট এবং কি এইচটিএমএল কিভাবে দুইটা কম্বাইন করে কাজ করে সেটা দেখাবো। আপনারটা আসছে পরে, একটু ওয়েট করেন। ভ্যারিয়েবল বলছে, তাহলে প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম জাস্ট ব্ল্যাকবোর্ডে ভ্যারিয়েবল কি জিনিস, তাই না? বাট রুলস গুলো কি আমাদের মনে আছে? রুলস গুলো মনে আছে কিনা? আবার যদি একটু লেখি, লাইক কি করতে হবে ফার্স্টে বলেন? ফার্স্ট রুলসটা কি? হায় হায়, এই যদি অবস্থা হয়, ভার দিয়ে শুরু করতে হবে। সেকেন্ড রুলসটা কি? এ টু জেড, ক্যাপিটাল এ টু জেড, 0 to 9, আন্ডারস্কোর, ডলার সাইন, তাই না? টোটাল 64। তারপর এটা কি? ফার্স্ট ক্যারেক্টার, নাম্বার নট অ্যালাউ, তাই না? আচ্ছা, কিছু নেমিং কনভেনশন বলেছিলাম, তাই না?
আবার এন্টার দিই, এটা একটু নিচে দিয়ে দিই। কিছু নেমিং কনভেনশন বলেছিলাম। ফার্স্ট এটা হচ্ছে রিডেবল, মিনিংফুল, তাই না? আর পরেরটা কি? স্মল লেটার। ওকে, সো এই কয়টা আমাদের রুলস ছিল। তাহলে এই অনুযায়ী আমরা তাহলে ভ্যারিয়েবল লিখতে পারি। আমি বলছি var ফার্স্ট 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 ওয়ার্ড। এটা কি কেসে লিখেছি বলেন তো? ক্যামেল কেস, মনে থাকে যেন। ফার্স্ট ওয়ার্ড বলছি হ্যালো। স্ক্রিপ্ট, আমি টাইম দিব, সমস্যা নাই। একটা জিনিস আপনারা জাস্ট দেখেন, কোড করার দরকার নেই, জাস্ট দেখেন, বোঝার চেষ্টা করেন, আমি টাইম দিচ্ছি। তাহলে var বলেছি ফার্স্ট ওয়ার্ড লাস্ট ওয়ার্ড, তাই না? তাহলে আমাদের যে রুলস গুলো আছে, রুলস গুলো কিন্তু এখন ঠিক আছে, তাই না? আর এরপর যদি নেমিং কনভেনশনে আছি, ফার্স্ট ওয়ার্ড পড়া যাচ্ছে, বুঝাও যাচ্ছে, তাই না? এবং এটার সাথে কি প্রাসঙ্গিক না, তার মানে মিনিংফুলও হচ্ছে, লাস্ট ওয়ার্ডও সেম, তাই না? এখন এটাকে যদি জাভাস্ক্রিপ্টে আউটপুট আকারে দেখাতে হয়, জেনারেট করতে হয়, সেক্ষেত্রে কি করব? জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা বিল্ট ইন মেথড এবং কি ইউজ করব, ক্লাস ইউজ করব, তাই না? যার মাধ্যমে কি করতে পারি, আউটপুট দেখাতে পারি। তো ডকুমেন্ট হচ্ছে তার একটা ক্লাস, আর এর এক্সটেন্স যদি আমাকে পেতে হয়, অনুমতি যদি লাগে ওই ক্লাসকে কি করার, ইউজ করার, সেক্ষেত্রে তার একটা অবজেক্ট তৈরি করলাম ডট দিয়ে। ঠিক আছে, এরপরে কি, রাইট। এখানে একটা জিনিস আমি গত ক্লাসে দেখানোর জন্য বলেছিলাম যে লাইক এই জিনিসটা দেখেন, ডকুমেন্টের ভিতরে, ডকুমেন্ট ক্লাসের ভিতরে দেখেছেন ফাংশনের অভাব নাই। এই সবগুলো কিন্তু বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? সব বিল্ট ইন ফাংশন কিন্তু কার, ডকুমেন্ট ক্লাসে। আপনারা এই সব ইউজ করতে পারেন, সব ইউজ করতে পারেন, ডকুমেন্ট ছাড়া অভাব নাই। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট ট্যাগ নেম, এড এলিমেন্ট, অভাব নাই তো, প্রচুর আছে। সো আমরা বলছি তাহলে রাইট না, রাইট। আর রাইটের ভিতরে এখন কিভাবে করব বলেন? ভ্যারিয়েবল যদি দিতে চাই, কোন একটা ভ্যারিয়েবল যদি আমরা আউটপুট আকারে দেখাতে চাই, তাহলে শুধুমাত্র ওই ভ্যারিয়েবলটা কপি করে এটার ভিতর দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এক্সিকিউট হয়ে যাবে। এখন রান করব। সো এখানে এসে ক্রমটাকে চেঞ্জ করে দেব, এবং এটা হচ্ছে শর্টকাট, আপনি চাইলে রুট থেকেও রান করতে পারেন। দেখেন, হ্যালো চলে আসছে, তাই না? কেন আসছে? কারণ আমরা ফার্স্ট ভ্যারিয়েবলটাকেই নিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি আমি ভ্যারিয়েবল নিয়ে কাজ না করি, স্ট্রিং নিয়ে কাজ করি, তাহলে এইটাকে স্ট্রিং বানিয়ে দেবেন। এখন এটা স্ট্রিং হয়ে গেছে না? এখন কি আসবে? এখন ফার্স্ট ওয়ার্ডই আসবে, তাই না? কারণ স্ট্রিং এর ভিতর ভ্যারিয়েবল কি করে না, কাজ করে না, সেই স্ট্রিং হয়ে যায়। স্ট্রিং সাইন, স্ট্রিং কি দুইটা হয়ে আছে না, ডবল কোটেশন, একটা কি সিঙ্গেল কোটেশন। ডবল কোটেশনে ইউজ করতে পারেন, সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারেন। সো এই জিনিসটা এই কারণেই দেখানো যে অনেকেই, ম্যাক্সিমাম মেজরিটি পিপল ভুল করে, তারা এটাকেই একটা ভ্যারিয়েবল মনে করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল না। সো আপনি যখন বুঝতে হবে যে আপনি স্ট্রিং আকারে ইউজ করতে চাচ্ছেন নাকি ভ্যারিয়েবল আকারে ইউজ করতে চাচ্ছেন। যদি স্ট্রিং আকারে ইউজ করেন, এইভাবে স্ট্রিং এর ভিতর লিখবেন, সিঙ্গেল কোটেশনের ভিতর লিখবেন। আর যদি ভ্যারিয়েবল ইউজ করেন, তাহলে সরাসরি লিখবেন, সরাসরি, ঠিক আছে? কিছুই লাগবে না, সরাসরি ভ্যারিয়েবল লিখে দিবেন। দি লাস্ট ওয়ার্ড। এখন দেখেন লাস্ট ওয়ার্ড দিয়েছি, কাজ করার কথা। আচ্ছা, এখানে আমি ক্যামেল দিয়ে দিই। এখন কাজ করার কথা,
কাজ করবে? দেখি কাজ করে কিনা। দেখেন এখানে কি লেখা, গ্লোবাল ভ্যারিয়েবল ফার্স্ট ওয়ার্ড লাস্ট ওয়ার্ড নট কি ডিক্লেয়ার্ড করি নাই, একসাথে মিলিয়ে দিয়েছে একটা। এটা কিছু হয়েছে? কিছু হয় নাই। আমি যদি শুধু লাস্ট ওয়ার্ড নেই তাহলে শুধু জাভাস্ক্রিপ্ট আসবে, তাই না? এটা তো আমরা দেখেছি। এখন আমরা চাচ্ছি এই দুটোকে একসাথে লেখার জন্য, সেই ক্ষেত্রে কি করব? কমা ইউজ করতে হবে। কমা ইউজ করলাম, কি আসছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমরা এই প্রসেসে যাব না, এই প্রসেসে যাব না। আমরা কনক্যাটেনেশন করব, কনক্যাট করব। জানি আমরা কনক্যাট, যুক্ত করা, দুটো স্ট্রিংকে একত্রে যুক্ত করা। আর কনক্যাটেনেশনের জন্য কি ইউজ করা হয়? প্লাস ইউজ করা হয়, তাই না? সো দুটোর মধ্যে প্লাস দিয়ে দিলাম। দেখেন একসাথে হয়ে গেছে কিন্তু, তাই না? এখন কথা হচ্ছে দুইটা কি মিলে গেছে না একসাথে? একসাথে দুটো মিলে গেছে। আমরা স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখানে ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং দিবেন, তারপরে আবার কি করবেন? কনক্যাট করবেন। এই জিনিসটা কি আলাদা না? সো এটার সাথে ফার্স্টে জোড়া দিব আমি এই অংশটাকে, না? তারপরে আবার এই অংশটার সাথে জোড়া দিতে হবে না? তাহলেই তো কাজ করবে। এখন দেখি স্ট্রিং আমাদের গ্যাপ আসছে কিনা একটা, এই দেখেন আসছে না? আর এর চেয়েও বেশি আগে কিন্তু কাজ করতো, লাইক এইভাবে যদি আপনি দিতেন আগে কাজ করতো। দেখি এখন কাজ করে কিনা। এখন কিন্তু কাজ করে না। সো আপনি যদি একের অধিক বেশি স্ট্রিং দিতে চান, লাইক বেশি আপনার এখানে কি স্পেস দরকার বেশি, সেক্ষেত্রে এনবি স্পেস আমরা শিখেছি না এইচটিএমএল এ, এনবি স্পেস দিয়ে দিবেন। তাহলে যত খুশি আপনি স্পেস ক্রিয়েট করতে পারছেন। হ্যাঁ বলেন, কার কোশ্চেন ছিল? কার কোশ্চেন ছিল? ওকে, সো তাহলে এটা একটু করি আমরা সবাই। আমি বলেছি এগুলো হচ্ছে রুলস, ঠিক আছে? এগুলো হচ্ছে রুলস। একটা ভ্যারিয়েবল জাভাস্ক্রিপ্ট যখনই স্টার্ট করছেন, একটা ভ্যারিয়েবল লিখতে হলে এই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি। ফার্স্ট রুলস যেটা বলেছে সেটা হচ্ছে var দিয়ে শুরু করতে হবে। এই ভ্যারিয়েবল যে লিখছেন না, এটা var দিয়ে শুরু করতে হবে। var ছাড়াও আপনি ভ্যারিয়েবল লিখতে পারেন, এখানে var দিব না, কিন্তু এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? কোনো সমস্যা নাই, জাভাস্ক্রিপ্টে var ছাড়াও লেখা যাবে, বাট varটা ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড। সো আপনারা var অবশ্যই ব্যবহার করবেন, কারণ যখনই আমি var দেখছি, দূর থেকেই var দেখলে দেখেন আমি বুঝে ফেলছি না এটা একটা ভ্যারিয়েবল, যার জন্য অবশ্যই আপনি varটা লিখবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, সো সেকেন্ড রুলস যেটা, সেটা আমি বলছি যে সিঙ্গেল এ টু জেড, ক্যাপিটাল এ টু জেড, 0 to 9 আন্ডারস্কোর ডলার সাইন, টোটাল 64 ক্যারেক্টার আছে এখানে, ঠিক আছে? ভ্যারিয়েবল লিখতে হলে এই ক্যারেক্টার গুলোর ভিতরেই আপনাকে ভ্যারিয়েবল লিখতে হবে। সো দেখেন আমরা ফার্স্ট ওয়ার্ড লিখেছি, এটা তো ক্যারেক্টার না? এটা আছে কি এর মধ্যে না? এ টু জেড এর ভিতরে আছে না? আমি যদি এখানে ক্যাপিটাল আগে যেটা লিখেছিলাম ক্যাপিটালাইজ, সেক্ষেত্রে কোনটা? এখানে এটা ভিতরে আছে। তারপরে আমি যদি এটা পরে এভাবে লিখি, লাইক 00, তারপরে এখানে 01 লিখতেই পারি। তার মানে আমি কিন্তু ক্যারেক্টার নাম নিউমেরিক টাইপের ভ্যালু দিতে পারছি, আন্ডারস্কোরও দিতে পারছি। আপনি যদি মনে করেন এই ওয়ার্ডের সামনে আন্ডারস্কোর দিবেন, দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো ডলার সাইনও দিতে পারেন। টোটাল 64 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারছেন। ইউজ করতে পারছেন বলতে কি এর ভিতরেই আপনাকে লিখতে হবে ভ্যারিয়েবলটা। থার্ড যেটা বলছি যে ফার্স্ট ক্যারেক্টার নাম্বার নট অ্যালাউ, তার মানে ফার্স্ট ক্যারেক্টার আপনি ফার্স্ট ওয়ার্ড না বলে আপনি যদি এখানে var 001 লেখেন, এটা কিন্তু দেখেন এখনই অ্যালার্ট দিচ্ছে, এরর সাইন চলে আসছে। সো যারা ভালো আইডিই ইউজ করছেন না, নোট প্লাস প্লাস কিংবা প্যাড ইউজ করছেন, তাদের জন্যই বলছিলাম যে এই ধরনের ভালো এডিটর আপনারা ইউজ করবেন ফার্স্ট টাইম। তাহলে কিন্তু দেখেন আপনি নিজেই বুঝতে পারছেন এটা আপনার ভুল হয়েছে। বাট নোট প্লাস প্লাস প্যাডে করলে কিন্তু এই প্রবলেমটা আপনাকে কখনো সে দেখাবে না, যেটা আপনার ভুল হয়েছে, ঠিক আছে?
অনেকেই কি করেন, ঠিকই নোট প্লাস প্লাস ইউজ করেন যে সেটা আপনার জন্য ইউজ টু হয়ে গেছে, বাট ইউজ টু বড় জিনিস না, বড় হচ্ছে আগে ভালো থেকে শেখা। আপনি যখন এইটা মুখস্থ হয়ে যাবে, রুলস রেগুলেশন গুলো আপনার পুরো মুখস্থ, যে আমার রুলস গুলো কি, একটা ভ্যারিয়েবল তৈরি করতে হলে আমার কি রুলস মেনটেন করতে হবে, কিছুদিন ইউজ করার পর এরপর আপনি এমনি মুখস্থ হয়ে যাবে, তারপর নোট প্লাস প্যাড যেখানে ইউজ করেন না কেন কোনো সমস্যা নাই, আপনার ভুল হবে না। আরেকটা জিনিসের জন্য বলছি, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা উইন্ডোজে কাজ করছি। আমি বারবার একটা জিনিস বলি, এখান থেকে হয়তো 3 মাস পরে সবাই চলে যাবেন, কিন্তু প্রবলেমে তখনই যেই পড়বেন, সেটা হচ্ছে কি আমরা উইন্ডোজ ওএস এ কাজ করছি, তাই না? উইন্ডোজ ওএস এ কাজ করছি, বারবার আপনাদের একটা কথা বলছি যে কোড স্ট্যান্ডার্ড করেন, কোড স্ট্যান্ডার্ড করেন। এটা বারবার বলছি এই কারণেই যে আমরা উইন্ডোজে কাজ করছি, সে আমাদের কোনো প্রবলেম কিন্তু কি ডিটেক্ট করে দেয় না, যা লিখবেন তাই সে রাইট বলে। কিন্তু এই কাজটাই আপনি যদি লিনাক্সে, আমার লাইভ সার্ভার কি লিনাক্স না? ম্যাক্সিমাম লাইভ সার্ভার তো লিনাক্সই, উইন্ডোজও আছে বাট লিনাক্স তো ম্যাক্সিমাম ইউজ করা হয়। তো লাইভ সার্ভার কিন্তু কেস সেনসিটিভ, আপনার এই কাজটা সে কিন্তু এক্সিকিউট করতে দিবে না। সো অনেক দিনের একটা প্রজেক্ট কিন্তু 2-3 ঘন্টায় কিন্তু শেষ হয়ে যাবে, আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। কোথাও একটা সেমিনারে গেলেন বা কোথাও একটা বড় কোনো কনফারেন্সে গেলেন, আপনি প্রজেক্টটা লাইভে তুলছেন, কাজ করছে না, লজ্জাজনক না? সেরকম কিন্তু অনেক হয়, যার জন্য ফার্স্ট টাইম থেকে বলি যে ভালো এডিটর ইউজ করবেন, আর একটা জিনিস হচ্ছে রুলস রেগুলেশন গুলো স্ট্রিক্টলি ফলো করবেন। তাহলে আমাদের রুলস হচ্ছে কি, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এটা একটা রুলস, ঠিক আছে? তার মানে ফার্স্ট ক্যারেক্টার আপনি যে কোনো ক্যারেক্টারাইজ দেন, লাইক এ বি সি ডি যে কোনো কিছু দেন, এরপর আপনি নাম্বার দেন, কোনো সমস্যা নাই। তাহলে রুলস গুলো ধরা গেছে, ওকে ফাইন। এবার আসি এগুলোকে বলা হচ্ছে নেমিং কনভেনশন। নেমিং কনভেনশন এগুলোকে বলা হয় কি, নেমিং কনভেনশন। এগুলো কিন্তু কোনো রুলস না, ঠিক আছে? বাট এগুলো আপনার কোডটা কি স্ট্যান্ডার্ড করে তুলবে, আকর্ষণীয় করে তুলবে, আপনাকে বুঝতে সাহায্য করবে। লাইক আমি এখানে বলেছি যে ফার্স্ট ওয়ার্ড, তাই না? বাট ভ্যালুটা আমি দিয়েছি লাইক দিস, এরকম একটা ভ্যালু দিয়েছে। এখন এটা কি ভুল? এটা কিন্তু ভুল না। এই ভ্যারিয়েবলের মধ্যে কি এই টেনটাকে অ্যাসাইন করে নিয়েছে সে না? তাহলে এটা লিখলে কি টেন আসবে না? অবশ্যই আসবে, কিন্তু এটা কি ঠিক হয়েছে, মিনিংফুল হয়েছে? ডাটার সাথে ভ্যারিয়েবল কিন্তু মিনিংফুল হয় নাই, যার জন্য আমি বলেছি কি মিনিংফুল হবে। আরেকটা জিনিস হচ্ছে রিডেবল, লাইক এখানে আপনি এরকম হ্যাবোজাবা অনেক কিছু লেখেন, এটা কিন্তু ভ্যারিয়েবল হয়ে গেছে, বাট এটা কি রিডেবল? এটা কিন্তু রিডেবল না। যার জন্য বলছি যে কি ফার্স্ট টাইম আপনি যেই ভ্যারিয়েবলটা লিখছেন সেটা যাতে রিডেবল হয়, একজন ডেভেলপারের কাছে যাতে সহজে সে বুঝতে পারে। আর যদি এটার চেয়েও আরো কি করতে চান, আরো ইউজ করতে চান, আরো ইজি করতে চান, আন্ডারস্কোর দিয়ে দেবেন, এখন আরো ইজি হয়ে গেছে, তাই না? সো যখন ইজিয়েস্ট কোনো কিছু তৈরি করবেন, আন্ডারস্কোর আন্ডারস্কোর করে তৈরি করে নেবেন, যাতে করে সহজে সে বুঝতে পারে। আর থার্ড যেটা সেটা হচ্ছে মিনিং, স্মল লেটার বলছে। স্মল লেটারটা স্ট্যান্ডার্ড, বাট আপনি স্মল লেটার না ইউজ করে কেসও ইউজ করতে পারেন। একটা হচ্ছে ক্যামেল কেস আর একটা হচ্ছে প্যাসকেল কেস। ক্যামেল কেস প্যাসকেল কেস বুঝি আমরা? ক্যামেল কেস হচ্ছে লাইক দিস, ফার্স্টের ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে স্মল লেটার, আর সেকেন্ডের ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল, এটাকে বলা হয় ক্যামেল কেস। আর ক্যামেল কেস ম্যাক্সিমাম ইউজ করা হয় মেথডের ক্ষেত্রে, ঠিক আছে? মেথডের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, আর ফ্যাসকেল কেস কোনটা? লাইক দিস ওয়ান, লাস্ট পরে যায় আবার ওয়ার্ড, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে কি ফ্যাসকেল কেস। তার মানে এটা হচ্ছে ক্যামেল কেস, আর একটা হচ্ছে কি ফ্যাসকেল কেস। ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে, ফাংশন লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, ক্যামেল কেসটাই ইউজ করব, ঠিক আছে? আমি বলছি এটা স্ট্যান্ডার্ড, বাট এটা রুলস না, আপনি স্মল লেটারও লিখতে পারেন, ঠিক আছে? সো নেমিং কনভেনশন গুলো বুঝা গেছে যারা প্রিভিয়াস ক্লাসে আসেন নাই? ওকে, সো এটা হয়েছে না সবার? আচ্ছা, নাও এখন আমরা একটু ক্যারেক্টার দিয়ে কিছু নিউমেরিক টাইপের লিখি আবার, যে লাইক var a ইকুয়াল একটা ভ্যালু নিয়েছি লাইক 10,
বি ইকুয়াল আরেকটা ভ্যালু লিখছি লাইক 20। এখন আমাকে বলেন প্রিভিয়াস যে টপিকটা দেখেছিলাম সেটার মধ্যে আমরা কনক্যাটেনেশন করেছি প্লাস দিয়ে, তাই না? এখন এই দুইটার ক্ষেত্রে কি হবে? এক্স্যাক্টলি সেটাই, আমরা এখানে কোনো ক্যারেক্টার ইউজ করছি না, আমরা এখানে নাম্বার ইউজ করছি, যার জন্য সে কি করে দিবে, যোগ করে দিবে, 30 হয়ে যাবে। বাট মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক ওয়েতে কাজ করছি, তাই না? আমরা কিন্তু ইউজার এন্ড থেকে কোনো কাজ করছি না। যখনই আপনি ইনপুট থেকে ইউজার এন্ড থেকে এখানের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা ভ্যালু নিয়ে আসবেন, তখন কিন্তু আর এইটা কাজ করবে না, মনে থাকবে? ইউজার এন্ড থেকে যখন, এটা কি স্ট্যাটিক না? এই ভ্যালু তো ফিক্সড, এই ভ্যালু ফিক্স না? এটা ফিক্স ভ্যালু, ফিক্স ভ্যালু নিয়ে যখনই কাজ করছি সে কিন্তু প্লাস করে দিচ্ছে, মাইনাস করলে মাইনাস করে দিবে, গুণ ভাগ সবই করে দিবে। কিন্তু আমরা ইউজারের জন্য একটা ইনপুট বক্স দিয়েছি, সেইখান থেকে আপনি এই ডাটা দেওয়ার সাথে সাথে এখানে কি করবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবে। সেই ক্ষেত্রে যদি এটা দেন তাহলে কিন্তু কাজ করবে না, সেক্ষেত্রে সে কনক্যাট করে ফেলবে, দুইটাকে এক এক করে নিয়ে আসবে। মনে থাকবে? এটা আমরা অবশ্যই প্র্যাকটিক্যালে করব, তখন যাতে আপনারা এই জিনিসটা ভুল না করেন, তাই আমরা ক্যালকুলেটর তৈরি করব। সো ক্যালকুলেটর যাতে করে এই ভুলগুলো না করেন, সেখানে কি করতে হবে, সেখানে যে ইউজার এন্ড থেকে যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটাকে কনভার্ট করতে হবে নাম্বারে, ঠিক আছে? কারণ ইনপুট থেকে যখনই কোনো ভ্যালু আসে সেটা কি আকারে আসে বলেন তো? ইউজার এন্ড থেকে ইনপুট থেকে কোনো ভ্যালু যদি আমি আনি, টেক্সট লাইক, লাইক আমি টাইপ দিয়ে দিলাম টেক্সট, এর ভিতরে যদি আমি কোনো একটা ভ্যালুস দিয়ে দিই, লাইক 10 দিয়ে দিলাম, সাবমিট বাটন প্রেস করলাম, তাহলে কি এক্সিকিউট হবে আউটপুট আকারে? এটা তো টাইপ বলেছি, আমি ভ্যালু বলিনি, ভ্যালু বলেছি 10। স্ট্রিং অবস্থায় আসে, একটা স্ট্রিং অবস্থায় আসে, যার জন্য তাকে কি করতে হবে, আপনার নাম্বারে কনভার্ট করতে হবে। আর নাম্বারটা হচ্ছে একটা বিল্ট ইন মেথড, ঠিক আছে? নাম্বারটা হচ্ছে একটা বিল্ট ইন মেথড, যে কিনা আপনার এই যে ভ্যালুটা যেটা ইউজার এন্ড থেকে আসছে, এই ভ্যালুকে সে নাম্বারে কনভার্ট করে ফেলে। তখন আপনি যদি দুটোকে প্লাস দিয়ে দেন তখন সে যোগ করবে। এটা বলছি আমি ডায়নামিক ক্ষেত্রে, ইউজার এন্ড থেকে যখন কোনো ডাটা দেন, ঠিক আছে? এটা আমরা শিখবো, বাট একটু অ্যাডভান্স বলে রাখলাম যাতে করে আপনারা ওই সময় আর হতবাক না হন যে কি করলাম এটা। সো এটা একটু রান করি। 30 হয়ে গেছে না? সো নাও ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু দেন, এবার যোগ বিয়োগ গুণ ভাগ সব করেন। লাইক এটাকে আর একটু একটু স্টাইলে যদি দেখি, var আমি বলছি আর, আর মিন্স রেজাল্ট, a প্লাস বি, এখানেই করে দিলাম, ঠিক আছে? সো তাহলে আমি এখানে কি করব, এখানে আমি স্ট্রিং নিতে পারি, রেজাল্ট বলতে পারি, কনক্যাট করতে পারি, দেন কি করব, আর দিয়ে দিতে পারি, তাই না? হরেক রকমের আছে, আপনি ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে করতে পারেন, লাইক দিস, রেজাল্ট 30। ওকে, ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে আমরা আউটপুট আকারে দেখাতে পারি, তাই না? আমরা আর কি কি ওয়েতে আউটপুট আকারে দেখাতে পারি? আউটপুটে দেখাতে পারি কোনো আমার ডাটা, আমরা জানি অ্যালার্ট, নাম শুনি নাই? অ্যালার্টের মাধ্যমে পারি না? এটাকে কমেন্ট করে দেয়, অ্যালার্ট বলছি আর। সো এবার যদি রান করে, অ্যালার্ট আকারে আসছে, ভালো আসছে না? তার মানে কি,
রাইটের মাধ্যমেও ডাটা আমরা কি করতে পারছি, আউটপুট আকারে জেনারেট করতে পারছি, অ্যালার্টের মাধ্যমেও করতে পারছি, তাই না? বোঝা যাচ্ছে কিনা? অ্যালার্টটাও কিন্তু একটা মেথড। আরেকটা আছে কনফার্ম, এর ভিতরে দিয়ে দেখি। দেখেন 30 ভ্যালু আসছে না? কিন্তু পার্থক্য কি অ্যালার্টের সাথে এটার, বলেন? আমি পার্থক্য খুঁজে বের করতে চাচ্ছি যে অ্যালার্টের সাথে কনফার্মের পার্থক্যটা কোথায়। বোঝা যাচ্ছে না? হুম হুম। অ্যালার্টের সাথে কনফার্মের পার্থক্য কোথায়? এটা কি সংকেত দিচ্ছে না কনফার্ম? ভেরি সিম্পল তো, এই যে দেখেন দুইটা বাটন, এই জিনিসটা বলতে এত কষ্ট হচ্ছে কেন? কনফার্মে দুইটা বাটন আসছে দেখা যাচ্ছে, ওকে এবং ক্যান্সেল। অ্যালার্টে কি ছিল? একটা শুধু ছিল, জাস্ট ওকে। ওকে ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আর কনফার্মে দেখেন আপনার দুইটা অপশন আছে, আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন, চাইলে ওকে করতে পারেন। ঠিক আছে? কনফার্ম কখন ব্যবহার করা হয় আমরা জানি কেউ? কনফার্ম কখন ব্যবহার করা হয়? যে কোনো যে কোনো অ্যাবনর্মাল কেসের ক্ষেত্রে কনফার্ম ব্যবহার করা হয়। যে কোনো অ্যাবনর্মাল কেস লাইক দিস, আমার খুবই ইম্পর্টেন্ট 10টা বা তার চেয়েও বেশি ডাটা আছে। ঠিক আছে? ইম্পর্টেন্ট কিছু ডাটা আছে, আমি চেক করছি। বাই দ্য ওয়ে আমার কোন একটা হলো বা কিছু একটা, লাইক আমি ঘুমাচ্ছি বা কিছু একটা এরকম কিছু, হঠাৎ করে লাইক আমার অনিচ্ছা সত্ত্বেও ক্লিক হয়ে গেল ডিলিটের মধ্যে। ঠিক আছে? আমার ডাটাটা ডিলিট হয়ে গেল, এটা কিছু হইলো? কিছু হইলো? লাইক ফেসবুকে বসে আছি, এডিট করতে গেলাম, কোন একটা ক্রমে কিছু একটা ডিলিট বাটন প্রেস হয়ে গেল, পুরো ফেসবুকে আইডি চলে গেল। কিছু হয়েছে এগুলা? টোটালি অ্যাবনর্মাল না? কারণ এত বড় লেভেলের একটা ওয়েবসাইট যখনই ওই লেভেলে চলে যায়, তখন সে চিন্তা করে একদম রুট ইউজার থেকে, যারা এবিসিডিও বুঝে না, যারা এবিসিডিও পারে না, বাট তার ওয়েবসাইটটা সে ইউজ করছে কোনো ক্রমে, কারোর হেল্প নিয়ে বা কিভাবে, যে কোনো ওয়েতে। তখন তারা কি করে, তারা চিন্তা করে এই লোকটাকে কিছু একটার মাধ্যমে অ্যালার্ট তৈরি করা যায় কিনা তার ভিতরে, যে তুমি কিন্তু ঠিক আছো কিনা। যার জন্য অ্যাবনর্মাল কোনো কেসে লাইক ডিলিট কিংবা এডিট যে কোনো কিছুতে আপনি যখন প্রেস করবেন, দেখবেন এরকম একটা অ্যালার্ট আপনার সামনে আসবে, এরকম একটা অ্যালার্ট চলে আসে। এবং এই অ্যালার্টের বাইরে আপনি কাজই করতে পারবেন না। দেখেন আপনি যত মানে সে আপনাকে জোর করে বাধ্য করে পড়াচ্ছে যে তুমি কি করতে চাচ্ছ। মেসেজটা আমি এখানে 30 দিয়েছি, এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারেন। ঠিক আছে? লাইক দিস ওয়ান, আমি যদি এখানে একটা মেসেজ সেট করি, আর না বলি, স্ট্রিং এর ভিতরে, আর ইউ শিওর টু ডিলিট দিস, আমি এরকম মেসেজ সেট করেছি যে যখনই আমি আমার কি করব, এটাকে আপনি বাটন সিস্টেমও করতে পারেন, যে লাইক বাটনে প্রেস করছি আমার মেসেজটা আসবে। বাট এখনো তো আমরা বাটন টাটন কিছুই শিখি নাই, তাই না? স্ট্যাটিক ওয়েতে যাচ্ছে। সো এখন যদি উইন্ডোটাকে রিলোড দিই, দেখেন আমাকে মেসেজ দিচ্ছে আর ইউ শিওর টু ডিলিট দিস। এখন আমি এটাকে যতই প্রেস করি কাজ হচ্ছে? কাজ হচ্ছে না। তার মানে আমাকে মেসেজটা কি করতে হচ্ছে? পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে। সে কি বলছে, আর ইউ শিওর টু ডিলিট দিস, তুমি কি এটা ডিলিট করতে চাচ্ছ? যখনই আমি ওকে বাটন প্রেস করব, সাথে সাথে সে কি করবে, ডিলিটটাকে এক্সিকিউট করবে, সে ডিলিট করে দেবে। ঠিক আছে? আর যদি ক্যান্সেল প্রেস করি, আমার আগের জায়গায় যেটা আছে সেখানেই রেখে দেবে। তাহলে সে আমাকে সচেতন করে দিয়েছে না, যে তুমি কি ঠিক আছো কিনা। এই ধরনের অ্যাবনর্মাল কেসগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব কি, কনফার্ম অথবা অ্যালার্ট। অ্যালার্ট তখনই আসবে জাস্ট আপনি এমন কিছু এক্সিকিউট করবেন, শুধু ওকে প্রেস করতে হবে, দ্যাটস ইট। আর যদি দুইটা নিয়ে আপনাকে কাজ করতে হয়, সেক্ষেত্রে কি ইউজ করবেন, কনফার্ম। আর এই কনফার্মটা দুইটা ভ্যালু রিটার্ন করে কিন্তু, লাইক দিস ওয়ান, আপনি যখন এখানে ওকে বাটন প্রেস করবেন, সে রিটার্ন করবে কি, ট্রু। ওকে, সে রিটার্ন করবে ট্রু। আর যখন ক্যান্সেল প্রেস করবেন, সে রিটার্ন করবে কি, ফলস। আর ওকে বাটন প্রেস করলে অ্যালার্টে সরাসরি কি রিটার্ন করে,
ট্রু। ওকে, মনে থাকবে? সো এইভাবে আপনারা আউটপুট জেনারেট করতে পারেন। সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশনের পার্থক্য কি আমরা জানি কিনা? আর ডবল কোটেশন? কথা হচ্ছে আপনি যদি স্ট্রিং রিলেটেড কোনো কাজ করতে চান স্ট্রিং এর ভিতরে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? সেক্ষেত্রে আপনি ডবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন দিবেন, ঠিক আছে? ডবল কোটেশনের ভিতর কি দিবেন? সিঙ্গেল কোটেশন, লাইক দিস ওয়ান। আমি এর ভিতরে যদি আবার কোনো ক্যারেক্টার সেট করতে চাই স্ট্রিং এর ভিতরে, পারছি কিনা? পারছি না, কিন্তু সে কিন্তু অ্যালার্ট দেখাচ্ছে, তাই না? সে এরর শো করছে। বাট যদি আমাকে শিওরলি এই কাজটাই করতে হয় তাহলে এভাবে করতে পারেন, ঠিক আছে? অনেক সময় হয় না যে দরকার হয়তো আপনি লাইক এরকম কিছু একটা এক্স্যাক্টলি ডাবল কোশ্চেন দেখানোর জন্য আপনি সেটাকে মানে হাইলাইট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো দেখাতে পারেন। ওকে, আরেকটা জিনিস যেটা দেখাবো তারপরে ভ্যারিয়েবলটা শেষ হবে, সেটা হচ্ছে যে এটা ভ্যারিয়েবলের না অবশ্য, জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল এর কোনো কোড যদি লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল এর কোনো কোড যদি লিখতে হয় সেক্ষেত্রে কিভাবে লিখবো? ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট লিখবো। ডকুমেন্ট ডট রাইট লিখে স্ট্রিং দিবেন, ঠিক আছে? স্ট্রিং দেওয়ার পর এর ভিতরে আপনি যা খুশি লেখেন, ইনপুট, ঠিক আছে? এইচটিএমএল এর কোড লিখবেন, তবে অবশ্যই মনে রাখবেন কারণ এখানে টাইপ যখন লিখছেন তখন কি আসে? কোটেশন আসে না? আর এই কোটেশন কিন্তু সে এক্সিকিউট করতে দেবে না আপনাকে, ডবল দিচ্ছে, টেক্সট বলে দিচ্ছে। এখন এটাকে এক্সিকিউট করেন, দেখেন একটা ইনপুট বক্স চলে আসছে না? তার মানে এইচটিএমএল এর যে কোনো কোড আপনি কি করতে পারেন? ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে এক্সিকিউট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভ্যারিয়েবল নিয়ে যেহেতু কাজ করছিলাম, ভ্যারিয়েবল তাহলে আমরা জানি যে কি, ভ্যারিয়েবলটা কিন্তু অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকারের হয়ে থাকে। নর্মাল যে ভ্যারিয়েবলটা সেটা আমরা কিন্তু এতক্ষণ দেখলাম, ঠিক আছে? নর্মাল যে ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবল আছে, এটাকে বলা হয় কি, গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলটা কাজ করে হচ্ছে ফাংশনের সাথে। ফাংশনের সাথে যখন আপনি কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন সেটাকে বলে কি, গ্লোবাল ভ্যারিয়েবল। মনে থাকবে? সো ভ্যারিয়েবল নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কারোর? বুঝা যাচ্ছে কিনা? ওকে, সো নাও আমাদের তাহলে নেক্সট টপিক আমরা চলে যাব। অপারেটরস বলছি ফিনিশ। নতুন একটা ফাইল, হ্যাঁ, অপারেটরস বলছি। ওয়েব ডেভেলপমেন্টে যারা থাকে বা যাদেরকে আমরা শেখাই মূলত,
তাদের কাছ থেকে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি থাকে, বিশেষ করে এই অপারেটর ভ্যারিয়েবলের এই ব্যাপারগুলো তারা জানে কিনা। না জানলে আমাদের খুব কষ্ট লাগে যে তোমরা জানো না কেন। বাট আপনাদের ব্যাপারটা ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে জানার আমার তেমন কিছুই নেই। বাট আমার যেটা আপনাদের কাছ থেকে চাওয়ার থাকবে সেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা, যতটুকু শেখাচ্ছে। ঠিক আছে, কথা হচ্ছে সেটা। সো অপারেটরে অনেকগুলো লজিক্যাল ব্যাপার থাকবে, আহ, একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যে কিভাবে কাজগুলো করা হচ্ছে। ফার্স্ট যে অপারেটর নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে ইউনারি। আমরা জানি কি না? জানি। ওকে, সো আমি বলেছি একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে ইউনারি। বাইনারি সেগমেন্টে কি আছে? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড। ঠিক আছে, আর ইউনারি সেগমেন্টে কি আছে? প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আরেকটা কি? আরেকটা কি? হ্যাঁ, আরেকটা হচ্ছে এই সাইনটা, এটাকে কি বলে? এই ভিতরে ব্র্যাকেট, না না, ব্র্যাকেটের ভিতরে এই সাইনটাকে বলে নেগেশন। নেগেশন সাইন। সো একটা শর্ট কোশ্চেন আপনাদের প্রত্যেকের জন্য, দেখি পারেন কিনা। এই কোশ্চেনটা প্রচুর আসে ইন্টারভিউতে, লাইক দিস ওয়ান। এটাকে কি বলে? দেখা যায় কিনা, পিছন থেকেও দেখা যায় কিনা? এটাকে কি বলে? মিডল স্কোরের পক্ষে কয়জন আছেন? আপনি? তিনজন। যে যাবেন সে একবারই যাবেন, এক গ্রুপে যাবেন। আপনারা চারজন। তারপরে আর কি বলেছেন? হাইপেন, হাইপেনে কয়জন আছেন? হাইপেনে কয়জন? দুইজন, তাও খুব কনফিউশনে পড়ছেন লাস্টের জন। আর কি কি বাকি? ম্যাক্সিমাম এই কোশ্চেনটা কিন্তু আসে ইন্টারভিউতে। যে কোনো জায়গায় যাবেন এই একটা কোশ্চেনের মাধ্যমে বুঝে যাবে আপনি কতটুকু পারেন আর পারেন না, আপনার লজিক্যাল ওয়ে কতটুকু আছে বা নাই, এইটুকুতেই বুঝে যাওয়া যায়। ঠিক আছে, তো যারা কিছুই বলে নাই তারা অ্যাকচুয়ালি কোন পক্ষে? আমার পক্ষে কি? আমি কোশ্চেন করছি সায়েন্সের পক্ষে। যারা হাইপেন বলেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন, আর যারা অন্যান্য কিছু বলছে দুর্ভাগ্যজনক, কি বলবো, ব্যাড লাক। ঠিক আছে, বুঝতে হবে কোনটা কোন ক্যারেক্টার আমি ইউজ করছি। এই লাইক দিস ওয়ান, এটা জাস্ট হাইপেন। এটাকে বলে কি? হাইপেন। এই একটা কোশ্চেনের মাধ্যমে আপনাকে পুরো ডিটেক্ট করে ফেলতে পারে আপনার ভিতর কি আছে না নাই। পাশ করে গেছেন তাও। এনিওয়েজ, এটাকে বলা হচ্ছে কি? হাইপেন। যখন এটার সামনে আপনি কোন একটা ভ্যারিয়েবল কিংবা কিছু একটা দিবেন লাইক দিস ওয়ান, এখন এটাকে বলে কি? নেগেশন, আবার বলে মাইনাস। মাইনাস কখন ইউজ করি আমরা সেটাই এখনো জানি না। এটাকে বলে কি? নেগেশন। আর এটার সামনে যখন কোন একটা ভ্যারিয়েবল নিচ্ছেন তখন অপারেটর হচ্ছে, আর অপারেটর হলে তখন কি? মাইনাস। বোঝা যাচ্ছে? তো এটা ভুলে যাওয়া যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট, ট্রিকি একটা কোশ্চেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেতে পারেন। ওকে, সো নাও তাহলে আমরা প্লাস মাইনাস দিয়ে করেছিলাম কিছুক্ষণ আগে, আবার করি। var equal to 20,
দেখেন 50 আসছে না? করেন, প্রত্যেকেই করেন। শুধু আমি প্লাস করেছি, আপনারা মাইনাস করেন, মাল্টিপ্লিকেশন করেন, মোড করেন, রিমাইন্ডার করেন। ডকুমেন্ট লিখছি, ডট রাইট। এ বলছি না, তার মানে কি প্রিন্ট করছে? 20টাকে। আচ্ছা, আমি যদি এখানে এখন কি করব, একটা বিআর সেট করতে যাচ্ছে। সো বি দেন স্ট্রিং দেন ব্রেক ডাউন দিব বিআর, কনক্যাট করছি, দেন বি। তাহলে এ আর বি এর মাঝে কি করবে? ব্রেক করবে, সে নিচে নামিয়ে দিবে। রান করেন এটাকে, দেখেন নিচে আনছে না? এখন সেম কাজটা আপনারা করবেন অ্যালার্টের মাধ্যমে। বাট এই জায়গাটাতে বি আর হবে না অন্য কিছু হবে, সেটা এখন ট্রিক্স। ওকে, যেটা বলেছিলাম যে লাইক এখানে একটা এখানে বলেছিলাম যে কি, লাইক নেম। এরকম একটা জিনিস, এখন এই দুইটাকে নিয়ে কাজ করব। সো নেমটাকে বলছি নেম, ফোনটাকে বলছি ফোন, তাই না? এটাকে রান করব, আসছে নেম ফোন। এখন আমি বলছি কি, এটাকে সুন্দর করা যায় না? এটা তো সুন্দর করাই যায়। আপনারা এর আগেও তো এটা দেখেছি যে লাইক এখানে স্ট্রিং দেন, স্ট্রিং দিয়ে লেখেন নেম, এটার সাথে কনক্যাট করে দেন, তাহলে আমি বুঝতে পারছি যে এটা নেম। তারপরে এখানে এসে আবার দেন স্ট্রিং দেন ফোন, কনক্যাট করে দেন। এখন দেখেন নেম আর ফোন চলে আসছে। এখন আমার টাস্কটা হচ্ছে আমি চাচ্ছি যে এটা নিচে নিচে আসবে, এক সিরিয়ালে আসবে না, ভ্যালুটা নিচে নিচে আসবে। সো ডকুমেন্ট ডট রাইটে আমরা বিআর ইউজ করতে পারছি, বাট এখানে কিন্তু বিআর ইউজ করা যাবে না। ঠিক আছে, এখানে নতুন লাইন নিয়ে নিতে হবে। সো সেটার জন্য কি করবেন, এরকম একটা লাইন নিয়ে নেবেন, নিউ লাইন। দেখেন নিচে নিচে চলে আসছে না? সেইটাই চাচ্ছি, কঠিন কি? ভ্যালু আসবে আপনার নেম ভ্যালু, এভাবে চাচ্ছিলাম। যারা করতে পারি না করে ফেলে, এটা কঠিন কিছু না। জাস্ট এটা শিখানোর যেটা ছিল সেটা হচ্ছে যে স্ল্যাশ ব্যাক স্ল্যাশ যে এন্ডটা, এইটা শেখানোর দরকার ছিল, যে আপনারা যাতে পরবর্তীতে কোনো সময় এখানে বিআর দিয়ে কনফিউজ না হয়ে যান। তো না দেখেন, ইনক্রিমেন্ট এটাকে বলা হচ্ছে কি, আমরা নর্মালি বলি এই প্লাস প্লাসটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর মাইনাসটা হচ্ছে কি ডিক্রিমেন্ট, এক করে বাড়বে আর এক করে কমবে। আর যদি এটাকে আবার ডিফাইন করা যায় লুপের মাধ্যমে, যে এটা বাড়বে কতটুকু পর্যন্ত, ডিফাইন করে দিতে পারেন। লাইক আপনি এটাকে যদি 10 পর্যন্ত বাড়াতে চান, লুপের মাধ্যমে 10 বলে দিলে কি 10 পর্যন্ত যাবে। আর যদি এই অবস্থায় থাকে তাহলে সিঙ্গেল এক করে শুধু বাড়তে থাকবে সে। ঠিক আছে, এক করে বাড়বে। এখন ফার্স্ট টাইম যখন বার বলেছি এ, তার ভ্যালু হচ্ছে কত 10, আর এর সাথে তাহলে এর নিচে আসলে কত এক বেড়ে যাবে, তাহলে এক বাড়লে এখানে কত আসবে? যদি আমি মাইনাস দেই, হুম হুম, কিভাবে নিচ্ছি মিন্স, এটা তো একটা ভ্যারিয়েবলই। আমি তো বলেছি ভ্যারিয়েবল ছাড়া, ভার ছাড়াও ভ্যারিয়েবল লেখা যায়, ভার সহ লেখা যায়, তাই না? So আমি এখানে দিলাম না, দিলে এখানে প্রবলেম আছে মেবি।
এটা প্রবলেম, এটা তো একটা ভ্যারিয়েবল না, এটা তো ভ্যারিয়েবল না, এই একটা এটাকে ভ্যারিয়েবল বলছে, আর এটার সাথে যখন আপনি মাইনাস মাইনাস দিচ্ছেন তখন সেটা লজিক্যাল ওয়েতে অপারেট করছে আপনাকে। প্র্যাকটিক্যালি এভাবেই ব্যবহার করা হয় যে কোনো ইনক্রিমেন্টের ক্ষেত্রে। লাইক দিস, আমি কোনো একটা অপারেশন করলাম যে 1 থেকে 2 এ চলে যাবে, 1 থেকে 2 এ চলে যাবে, আমি একটা কন্ডিশন দিলাম, ইফ তুমি এই কাজটা এক্সিকিউট করো, ওর ভিতরে আমি একটা ভ্যালু সেট করে দিলাম যে লাইক দিস ওয়ান, এ ইকুয়াল টু আমি বললাম যে 1, একটা ভ্যালু সেট করে দিলাম, এবং সাথে সাথে এখানে ভ্যালু দিয়ে দিলাম a মাইনাস মাইনাস, তার মানে এখন তার ভ্যালু কত আসবে? 0। আবার ইফ এলস এর মধ্যে, এলস ইফ এর মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করলাম কি a ইকুয়াল ইকুয়াল 0, যদি 0 হয় ওই কন্ডিশন অ্যাপ্লাই করবে। সো লজিক্যাল ইমপ্লিমেন্ট কিন্তু এইভাবেই করা হয়, কিংবা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট এভাবেই করা হয়, এটা সেকেন্ড কোনো ওয়ে নাই। আর সেকেন্ড আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আপনি পুরো ডিফাইন করে দেন যে লাইক ইকুয়াল a প্লাস অর a মাইনাস সামথিং একটা জিনিস, লাইক তাহলে এটা এইভাবে না দিয়ে মাইনাস দিয়ে দেন, মাইনাস, অথবা আপনি দুইটা ভ্যারিয়েবল নেন, আমি তো জিরোই করতে চাচ্ছি না, আমি তো জিরোই করতে চাচ্ছি। সো লজিক্যাল ইমপ্লিমেন্ট ওইভাবে করতে পারেন, বাট এইভাবেই ম্যাক্সিমাম করা হয়, সেটার উপর নির্ভর করে এক্স্যাক্টলি। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা শিখে নেয়, এত কিছু আপনাদের দরকার নেই, জাস্ট সিম্পলি মনে রাখেন যে প্লাস প্লাস হচ্ছে 1 করে বাড়বে, মাইনাস হচ্ছে 1 করে কমবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। যখন ইমপ্লিমেন্টের সময় আসবে আপনি নিজে ইমপ্লিমেন্ট করলে দেখবেন অটোমেটিকলি সব ঠিক হয়ে গেছে। কম্প্যারিজন, কম্প্যারিজনের মধ্যে কি কি আছে বলেন তো? কম্প্যারিজন অপারেটর গুলো কি কি? ইকুয়াল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, গেটার, লেস, সরি এটা হচ্ছে লেস, এটা হচ্ছে গেটার, তারপরে হচ্ছে গেটার ইকুয়াল, এটা গেটার ইকুয়াল, আর এটা হচ্ছে কি লেস ইকুয়াল, তারপরে কি নট ইকুয়াল আছে, নট ডবল ইকুয়াল আছে, ঠিক আছে? এই অপারেটর গুলোকে বলে কি? কম্প্যারিজন অপারেটর। সো এটা রিউজটা এবার দেখি। আমি বলছি এখানে যদি একটা ডকুমেন্ট ডট রাইট বলি, একটা ভ্যালু নিচ্ছি a ইকুয়াল ইকুয়াল লাইক 10, একটা ভ্যালু নিলাম 20, এখন রিটার্ন করবে কি বলেন তো? 10 আর 20 কি সেম? তাহলে এটা রিটার্ন করবে কি? রিটার্ন করেছে কি ফলস, তার মানে কন্ডিশন এখানে কি ফলস। আমি যদি এটা, এখন কি আসবে? ট্রু আসবে। তাহলে ইকুয়ালের অবস্থাটা বোঝা যাচ্ছে। ট্রিপল ইকুয়াল, আপনি যখনই ডবল ইকুয়াল দিচ্ছেন, দেখেন এখানে একটা প্রশ্নবোধক দেখাচ্ছে, সে কি করছে? আপনাকে বলছে যে এক্সপেক্টেড সে কি করে? ট্রিপল ইকুয়াল করে, ঠিক আছে? এখন ট্রিপল ইকুয়ালটা কি স্ট্যান্ডার্ড, সো আমি এখানে ট্রিপল ইকুয়াল দিচ্ছি, এখন কি আসবে বলেন তো? ট্রু আসলো, তাই না?
এটা আমরা নরমালি জানি যে এটা ট্রুই আসবে, তাই তো? কিন্তু এখন কি আসবে? হুম, এটা ভ্যালু কত? এটা ভ্যালু কত? তাহলে ঠিক আছে না? ঠিক নাই? ওকে, সো আমি এই অবস্থায় দিলাম। এখন কি আসবে তাহলে, ফলস না ট্রু? কি আসছে? কেন আসছে? হুম, এখানে টু আসলো কেন? কথা হচ্ছে, তাহলে এখানে বুঝতে হবে যে আপনি যখন এই ধরনের কোনো কিছু লাইক ভ্যালু কিন্তু সেম, তাই না? ভ্যালু দুইটা সেম না? এই ভ্যালু যখন নিয়ে কাজ করবেন তখন ডবল ইকুয়াল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এরকম কন্ডিশন যদি আসে যে লাইক আপনাকে টাইপটাকেও, এটাকে বলা হয় ডেটা টাইপ, আপনাকে টাইপটাও ডিক্লেয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি এটা টাইপটা কোনটা, সে কি স্ট্রিং, না সে নাম্বার, না সে বুলিয়ান, না সে অন্য কিছু, ম্যাথমেটিক্স বা অন্য কিছু একটা। যখনই আপনি টাইপ ডিটেক্ট করতে হবে তখন আপনারা এখানে দিয়ে দিতে হবে কি ট্রিপল ইকুয়াল। এখন সে শুধু ভ্যালু না, সে টাইপটাকেও ডিক্লেয়ার করবে। সে ফার্স্টে চেক করবে ভ্যালু ঠিক আছে কিনা, ওকে ফাইন, ট্রু। দেন সে আসবে টাইপের দিক থেকে, টাইপ কি ট্রু আছে কিনা। এটা হচ্ছে নাম্বার আর এটা কি টাইপ, স্ট্রিং, দুইটা কি ঠিক? সো এখন কি রিটার্ন করবে? ফলস। বুঝা যাচ্ছে? যখন আমরা টাইপ নিয়ে কাজ করব, টাইপ নিয়ে কাজ করব, ভ্যালু যাই থাক, ভ্যালু সেম থাক কিংবা মানে বাইরে কিছু অন্য কিছু থাক, লাইক এখানে আপনার অন্য কিছু থাকলে কিন্তু প্রবলেম। অন্য কিছু থাকলে আপনি যদি এখানে ইকুয়াল দেন, এখন কিন্তু কি এটা ফলসই, তাই না? কিন্তু আমাদের সেম ভ্যালু আসতেই পারে, কন্ডিশনে সেম ভ্যালু আসতেই পারে। সেক্ষেত্রে আপনি ট্রিপল দিয়ে দিবেন, তাহলে সে এই স্ট্রিংটাকেও চেক করবে এবং ভিতরের ভ্যালুটাকেও চেক করবে। আর টোটাল তখন কাজটা হয়ে যাবে কি ফলস, কারণ স্ট্রিং এ ধরা খেয়ে গেছে। আর যদি আপনি এখানে 20 দিয়ে দেন, এখন কি ট্রু না? কারণ এটা হচ্ছে নাম্বার টাইপ আর এটাও কি নাম্বার টাইপ, সো দুইটা টাইপ সেম। তাহলে কি রিটার্ন করবে? দুইটা ইকুয়াল মিন্স হলো সে শুধু ভ্যালু চেক করবে, আবারও বলছি দুইটা ইকুয়াল মিন্স হচ্ছে ভ্যালু চেক করবে। আর তিনটা ইকুয়াল হচ্ছে টাইপ চেক করবে, যে এটা কোন টাইপ, এই যে ডেটাটা, এটা ডেটাটা কোন টাইপের ডেটা। লাইক দিস ওয়ান, এটা স্ট্রিং, তার মানে এটা ফলস, এখন সে রিটার্ন করবে, তাই না? এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে কি নাম্বার, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করলে কি সে ট্রু না পায় না ফলস পায়? ফলস পায়। এটা কি ট্রু না ফলস? ফলস। আর এটা, এটাও ফলস, তাই না? তার মানে ইয়াটা বোঝা যাচ্ছে কিনা? আমি এখানে যদি লাইক ছোট করে দেই এখন, তাহলে গেটার আর গেটার ইকুয়াল বোঝা যাচ্ছে। আচ্ছা, এর সামনে যদি এখন ইকুয়াল দিই, এখন কি ট্রু? এখন, এখন কি ট্রু? সেম ভাবে এটা ডিফাইন করে কি বলেন তো? গেটার ইকুয়াল কি ডিপেন্ড করে? এক্সাক্ট ভ্যালুটা, এক্সাক্ট ভ্যালুটা এই 20টাকেই সে ডিপেন্ড করবে। এর বড় ছোট সে কি করবে? ডিক্লেয়ার করবে। আর যদি আপনার এখানে গেটার হতো তাহলে কি হতো? এর এক কম সে ডিপেন্ড করতো, লাইক 19, 19-এর সাথে সে ক্যালকুলেট করতো। আর যদি এখানে ইকুয়াল হয়, একদম এক্সাক্ট ভ্যালু যেটা 20 আছে সেটার সাথে সে কি করবে? কম্পেয়ার করবে। ঠিক সেম ভাবে এখানে লেস এবং গেটার সেম আসবে। তাহলে এই অপারেটর গুলো বোঝা গেল। এখন লাস্ট যেটা নট, এখন কি ফলস না ট্রু? রিটার্ন করেছে
ফলস রিটার্ন করেছে, আমি এখানে লাইক দিস 30 দিয়ে দিই, রিটার্ন করবে ট্রু। কেন? এটা হচ্ছে 20, এটা কত? দুইটা ট্রু না ফলস? ইকুয়াল করলে কি ফলস, আর নট করলে তাহলে কি আসবে? এটা কি ইকুয়াল না, আমি বলছি এখন টোটাল কন্ডিশনটা কি আসবে? ফলস আসবে, তাই না? সো ফলসটাকে আমি ট্রু কিভাবে বানাবো? জোর করে বানাবো, আমি ফলসটাকে জোর করে ট্রু বানাবো, সেক্ষেত্রে নট দিয়ে দেবেন, স্কেলেমেন্ট নট। এটাও আমরা দেখবো, এটাকে বলা হয় লজিক্যাল অপারেটর, ঠিক আছে? লজিক্যাল অপারেটর। কিন্তু এখানেও দেখেন একটা জিনিস সে বলছে কি, এক্সপেক্টেড করছে ডবল ইকুয়াল। সো ডবল ইকুয়ালেও কি করে, কিছু না শিখেছি, টাইপ, ডেটা টাইপ সে কি করে, চেক করে। সো এখনো দেন সেম ভ্যালুটাই আসবে, ট্রু। কম্পেয়ার নিয়ে কোনো প্রবলেম আছে কারোর? একটু লজিক্যাল তো এ যাচ্ছে, এটা স্বাভাবিক, বাট এটাও একটু যাবেই, এতটুকু না বুঝতে পারলে একটু নিজে ট্রাই করতে হবে, ঠিক আছে? নিজে ট্রাই করতে হবে। যাদের একটু উপর দিয়ে যাচ্ছে মনে করছেন, কারণ আপনার চেয়ে বড় বান্দার কে হতে পারে যে নিজেকে বুঝে? একটা হলে ডাবল ইকুয়াল মিন্স টাইপ, টাইপ ডিক্লেয়ার করছে, টাইপ। লজিক্যাল অপারেটরটা আপনাদের জন্য একটা নতুন, ঠিক আছে। লজিক্যাল অপারেটর দেখেন, লজিক্যাল অপারেটর গুলো কি কি? এটাকে কি বলে? অর। আপনাদের কাজে লাগলে এই অপারেটরটাই খুবই কাজে লাগবে, সো এটা একটু ভালো করে দেখেন। অন্যগুলাও কাজে লাগবে, বাট এটাও ইম্পর্টেন্ট। এটা কি, এটা কি নট, ডাবল এন্ড বলে কিছু নাই, এটা হচ্ছে কি এন্ড। এটাকে কি বলে? অর। আর এটা কি নট। একটু ভালো করে বুঝেন, টাইপ করার দরকার নাই, জাস্ট বুঝলেই হবে আগে। দুইটা কন্ডিশন দিচ্ছে, 10 ইকুয়াল 20, ইকুয়াল ইকুয়াল দিলাম, তবে ইকুয়ালই রাখি। এটা কি ট্রু না ফলস? ফলস রেখে দিলাম, সমস্যা নাই। নট দিলাম, এটা কি অপারেটর না? অপারেটর দিলাম, 20 ইকুয়াল 20 বললাম। পরের এই কন্ডিশনটা কি, ট্রু না ফলস? আর এটা কি ফলস। তার মানে অর কখন ডিক্লেয়ার হয় বলতে পারি? কেউ আমরা জানি অর কখন হয়? আমি বলছি অর এর ইয়েটা কি, মানে অর দিয়ে কি বোঝায়, কি করে? এক্স্যাক্টলি, আপনার 1000 কিংবা তার চেয়েও বেশি কন্ডিশন থাকুক কোনো সমস্যা নাই, সবগুলোর থেকে একটা কন্ডিশন যদি ট্রু হয়, বাই ডিফল্ট একটা কন্ডিশন যদি ট্রু হয়, ঠিক আছে, আপনার যত খুশি আপনি লজিক দেন, কন্ডিশন দেন, কোনো সমস্যা নাই, তার ভিতরে যদি একটা কন্ডিশনও ট্রু আসে, তাহলে সে ট্রু কি করবে, এক্সিকিউট করবে, মনে থাকবে, ট্রুটা এক্সিকিউট করবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের আউটপুট কি আসে? বানান ভুল হয়েছে কোথাও? সো এটাকে, ওইটা সমস্যা নেই, ডবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল কাজ করবে।
দেখেন কি আসছে, তার মানে একটা এক্সিকিউট হয়েছে না, দুইটার মধ্যে যে কোনো একটা, আর যদি এটা ফলস হতো, এটা হলে দুইটা ফলস হলে কি ফলসই হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কি, আমি বলছি যে অর অপারেটর, মনে থাকবে? তাহলে অর অপারেটর হলো সবগুলো থেকে একটা কন্ডিশন ট্রু হলেই কি সেটা ট্রু। আচ্ছা, আর এন্ড এর ব্যাপারটা একটু ডিফারেন্ট। এন্ড এর ব্যাপারটা কি বলেন তো? আমার যদি 1000 কিংবা তার চেয়েও বেশি কন্ডিশন থাকে, সবগুলা যদি ট্রু হয় তাহলে ট্রু এক্সিকিউট হবে, আর যদি সব যে কোনো একটাও যদি ফলস হয় তাহলে ফলস। মনে থাকবে? তাহলে দেখেন এইখানে আমাদের ফার্স্টে যে কন্ডিশনটা আছে এটা কি ফলস, আর এটা কি ট্রু, তার মানে এটা টোটালটাকে যদি ক্যালকুলেট করি কি হবে, ফলস হয়ে যাবে। দেখেন ফলস রিটার্ন করেছে না, ফলস রিটার্ন করেছে, আর দুইটাই যদি আমি ট্রু করে দিই তাহলে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করছে। তার মানে সবগুলো কন্ডিশন আপনার যখনই ট্রু হবে তখনই কি ট্রু হবে, আর এইটা কাজটা করছে কে, এন্ড অপারেটরের মাধ্যমে। সো আমাকে একটু বলবেন, এরপর আমি বলছি যে লাইক 10 30, এটাকে ভালো করে দেখেন, এইটা এখন ট্রু না ফলস? ফলস হবে? কয়জন ফলস আর ট্রু কয়জন, ম্যাক্সিমাম ট্রু। আচ্ছা লজিকটা আমরা একটু দেখি, এই কন্ডিশনটা কি ট্রু, এই কন্ডিশন কি, তার মানে টোটাল কন্ডিশন কি ট্রু না, এটা কি, এটা কি, এটা তো ফলসই না, ফলস না, এখন টোটালটাকে ক্যালকুলেট করে ফলস, আর দুইটা থেকে একটা নিতে পারলে কি ট্রুই তো হবে, ফলস কেন হবে? একটু প্লিজ একটু ক্লিয়ার হন, এইটা কি ট্রু, এটা কি, পুরোটাকে ক্যালকুলেট করেন। আমরা এন্ড কখন ইউজ করি, দুইটাই যখন ট্রু হবে তখনই আমাদের কি এন্ড ট্রু রিটার্ন করবে, তার মানে এটা কি রিটার্ন করেছে, ট্রু রিটার্ন করেছে। এই হাতে রেখে দেন তাকে, ঠিক আছে, এই হাতে রেখে দেন। এখন আসি এই হাতে, ফার্স্টের এই কন্ডিশন কি ট্রু না, এটা কি, দুইটা ক্যালকুলেট করি ফলস, আর দুইটা থেকে যে কোনো একটা ট্রু হলে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, আর সেটা কি করে অর, তাহলে কি রিটার্ন করবে, আপনাদের অবস্থা তো খুব করুন। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলেন, আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, আপনি তো এখানে ডিজাইন করছেন না, আপনি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, লজিক্যাল ওয়ে ইউজ করছেন। আপনার সিলেক্ট অপশনের মধ্যে 10টা অপশন আসলো, আপনি 10 ধরনের ডিজাইন দেখাতে যাচ্ছেন, কিভাবে দেখাবেন, অ্যাবনর্মাল কোশ্চেন কেন করছেন? আপনার তো বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, আর জাভাস্ক্রিপ্ট কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। এখন জাভা আপনার একটা সিলেক্ট মেনু আপনি তৈরি করেছেন, সিলেকশন অপশন তৈরি করেছেন, একটা ক্লায়েন্ট আছে আপনার সামনে, আপনার নিজেরই তো দেখেন কালার, আমরা দেখি না কালার পিকার পাশ দিয়ে বিভিন্ন কালারে পিক করলে আমার পুরো ডিজাইনটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হাউ, কিভাবে পসিবল? এইসব লজিকই তো পসিবল। একটা লজিক যদি 1 এর সাথে 1 মিলে আমার ব্ল্যাক হয়ে যাবে, 1 এর সাথে 2, 2 এর সাথে 2 যদি মিলে আমার রেড হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই তো লজিক্যাল ওয়েতে আসছে, তাই না? ওই লজিক গুলো কখন ইমপ্লিমেন্ট করা হয়, ওই লজিক গুলো এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়,
এইভাবে আপনি সিলেক্ট যখন তৈরি করছেন সিলেক্টের ভ্যালু দিয়ে দিচ্ছেন না, ওই সিলেক্টের ভ্যালুতে যদি আমি 1 দিয়ে দিই এবং যদি ফর্ম সাবমিট বাটন প্রেস করি, ওই 1টাকে আমি যদি লাইক এখানে নিয়ে আসি, আমি তো স্ট্যাটিক কাজ করছি, লাইক এখানে আমি 1 দিয়েছি, আর আপনার যে ভ্যালুটা আছে সিলেক্ট থেকে ওই ভ্যালুটা যদি আমি এখানে আনি, যে লাইক 1 এর সাথে 1 যদি মিলে, তাহলে কি আমার রেড হয়ে যাবে পুরো ব্যাকগ্রাউন্ডটা, পারি না সেটা? তো ওই লজিক্যাল কাজগুলো কিভাবে করবেন? যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন, যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি, তো জাভাস্ক্রিপ্টই চিন্তা করবেন, আমরা তো অন্য ল্যাঙ্গুয়েজ শিখছি না, আর অন্য ল্যাঙ্গুয়েজ আপনাদের শেখানোও হবে না, কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য সার্ভার প্রয়োজন, আর এটার জন্য কোনো সার্ভার দরকার নাই, ব্রাউজারই হচ্ছে তার কি সার্ভার। ব্রাউজারের মধ্যে এই সবগুলো, এই যতগুলো কন্ডিশন আপনি ইউজ করছেন, এই সবগুলো লাইব্রেরি সেখানেই আছে। সো এইচটিএমএল এর সাথে সরাসরি সে কাজ করতে পারে। একটা পেজ আপনি শুধু কি এখান থেকে ওইখানে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, সে এক্সিকিউট করবে। কিন্তু সার্ভারের বেলায় তো সেটা হয় না, আপনাকে ডেটাবেস নিতে হবে, আপনাকে কোড গুলো নিতে হবে, তারপরে সেগুলো কানেকশন করিয়ে দেন কাজ করবে, আর এটার বেলায় তো ডিফারেন্ট। তাহলে এন্ড অর বোঝা যাচ্ছে? এন্ড অর বোঝা গেল? তার মানে এন্ড তাহলে কি করে, সবগুলোর মধ্যে সবগুলোই ট্রু হতে হবে, আর অর যে কোনো একটা ট্রু হলেই কি রিটার্ন করবে ট্রু। ওকে, আর নটটা কখন কাজ করে, লাইক আমি এখানে একটা আবার নিচ্ছি, প্রথম থেকে শুরু হয়, কন্ডিশন তো প্রথম থেকে শুরু হয় ডেফিনেটলি। এটা কোডই করে দিবে, আর যদি আপনার এত কনফিউশন হয়, যদি এত কনফিউশন হয়, ওকে ফাইন, আপনি তাহলে এটা করেন, স্পেসিফিক করে দেন। তাই তো করলাম আমি, এই যে আমি তো প্রথম থেকে বোঝাচ্ছি যে এটা ফার্স্ট এক্সিকিউট করছে, তারপরে এটা এক্সিকিউট করছে, এর সাথে কোনটা এটা এক্সিকিউট করছে, আর টোটালটাকে একবার এক্সিকিউট করছে। ওই শর্টকাট দিলাম, এগুলো যদি কোশ্চেন হয়। আচ্ছা একটু এটাতেই খেয়াল করেন তো, এটাতেই আমরা নটটা করব, একটু খেয়াল করেন, আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কি দরকার আছে? এটা একটা, এটা একটা, এটা লাগবে না, এটা দরকার নেই। আচ্ছা, এখন দেখেন তাহলে এই কন্ডিশনটা কি আমাদের ছিল, ট্রু ছিল না ফলস ছিল? ট্রু ছিল, তাই না? এখন ট্রুটাকে আমরা জোর করে কি করব, ফলসে রিটার্ন করব, জোর করে, যে এটা ট্রু আছে আমি এটাকে ফলস করে ফেলবো, তাহলে কি করব, সামনে একটা নট দিয়ে দিলাম, এখন কি হবে, রিটার্ন করছে, ফলস রিটার্ন করছে, মাথা ঘুরাচ্ছে কার কার? মাথা ঘোরাচ্ছে না? আমি আগেও বলেছি, দেখেন এটা আপনাদের জন্য নতুন হতেই পারে, ঠিক আছে, আর নতুন হবে এটাই স্বাভাবিক, কারণ এই জন্য আমি ফার্স্ট টাইম বলেছি, যদি আপনাদেরকে এখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখাতে হতো, ডেফিনেটলি আপনারা ওই ধরনের অ্যান্সার না করতে পারলে আমার খারাপই লাগতো, বাট আপনাদের কাছে এক্সপেকটেশন কিছুই নেই, আমার জাস্ট এক্সপেকটেশন এতটুকু, আপনারা বুঝতে পারছেন কিনা, কথা হচ্ছে সেটা। সো আপনাদের কন্ডিশন গুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, এত কঠিন ডিপেও আপনাদের যেতে হবে না, ঠিক আছে, দুইটা এন্ড দুইটা অর দিয়ে আপনারা আপনাদের কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ডেফিনেটলি অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এই জিনিসটাই সেকেন্ড টাইম যখন আরেকজন আপনাকে আবার বুঝাবে, আপনি আরো ক্লিয়ার হয়ে গেলেন, আপনি খুব কি বলবো, খুব ভালোভাবে আপনি তাকে অ্যান্সার করতে পারছেন, বুঝতে পারছেন জিনিসটা। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, আমরা মাঝখানে ইকুয়াল দিই না, এই ইকুয়ালটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে কি প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল,
এগুলো সবগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হুম, এটা পরে ব্রেক। var a ইকুয়াল বলছি 20, var a, ঠিক আছে, তাহলে কি বলবো, প্লাস ইকুয়াল সেক্ষেত্রে এভাবেই রাখা যাবে, var কমপ্লিট করেন। এখন ভ্যালু কত আসবে বলেন তো? হুম হুম, কত আসবে? তাহলে তো এই অপারেটরটাকে আমরা কম্পারিজন অপারেটর বলতে পারতাম, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে কেন বলবো? দেখি তাহলে কত আসে। কত আসছে? 40। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আর এই লাইনটা আর এই লাইনটা দুইটাই কি সেম লাইন, একই, দুইটাই একই লাইন। যারা কোডার আছে, যারা প্রতিনিয়ত কোড করছে, তারা তাদের কোডগুলোকে যত শর্ট আকারে তৈরি করতে পারে তারা সেই চেষ্টাই করছে যে একটা কোডকে কতটা শর্ট করে লেখা যায়। ঠিক আছে, যত কোড শর্ট করবেন তত আপনার প্রজেক্টে কি হবে, স্ট্যান্ডার্ড হবে এবং লোড কম হবে। ঠিক আছে, হালকা হবে, লোড কম পড়বে। তখন কি করছে এখানে, লাইক আমি এ বলেছি, ভ্যারিয়েবলটা আপনাদের চোখেই পড়ছে না, বাট এই ভ্যারিয়েবলটা যদি অনেক বড় হতো, তাই না, অনেক বড় হতো, এবং এই ভ্যারিয়েবলটা আমি আমার প্রজেক্টের 500 জায়গায় কিংবা 600 জায়গায় 1000 জায়গায় সেম কোডটা ইমপ্লিমেন্ট করব, সেম কোডটা ইমপ্লিমেন্ট করব, তার মানে এই একটা ভ্যারিয়েবল কতগুলো জায়গায় আমি বারবার লিখতে হচ্ছে, তাই না? অথচ কোডাররা যখন চিন্তা করলো যে এই জিনিসটা আমি বারবার কেন লিখবো, এই জিনিসটা আর এই জিনিসটা তো সেমই, তাই না, এই জিনিসটা তো সেমই, সেক্ষেত্রে আমি এই জিনিসটাকে কেন লেখার দরকার, এটা তো দরকার নাই, আমার কোড কি যত শর্ট করা দরকার। সেক্ষেত্রে তারা পরবর্তীতে ইউজ করা শুরু করলে এটা, এখন বর্তমানে স্ট্যান্ডার্ড কোড হচ্ছে এটা। ঠিক আছে, এই কোডটাকে ইমপ্লিমেন্ট করা হয়। প্লাস ইকুয়াল মিন্স উপরেরটা, এর সাথে আপনি যা কিছু দেন, আপনি যদি এখানে একটা আরেকটা ভ্যারিয়েবল দেন, আমি এখানে বলছি বি লাইক 30, তাহলে এখানে একটা বি দিয়ে দেন, তাই না, করা যাচ্ছে না, করাই যাচ্ছে, বুঝাচ্ছি তাহলে কি, সেম ভ্যারিয়েবল, আমি বুঝাচ্ছি যে সেম ভ্যারিয়েবল, ঠিক আছে, সেম ভ্যারিয়েবল দিয়ে যখনই কাজ করছেন তখন আর এভাবে লেখার দরকার নাই, তখন লিখবেন কি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে। সো আপনারা প্লাস দিয়ে করেন, মাইনাস দিয়ে করেন, মাল্টিপ্লিকেশন করেন, প্রত্যেকটা একটা করে চেক করে দেন, চেক করে ব্রেক নেন, কতক্ষণ ব্রেক হয় আপনার। সো অপারেটর সেগমেন্ট আমাদের তাহলে শেষ না, আমরা প্রয়োজনে দরকার হয় এখন অন্য জিনিসগুলো, বেসিক জিনিসগুলো শিখবো, লাইক স্টেটমেন্ট, ফাংশন, প্রয়োজন সাপেক্ষে এগুলো সামনে আসবে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে এখন কাজ করব। ডকুমেন্ট অবজেক্ট মডেল মূলত কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল মূলত HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট টোটাল যে কানেকশনটা, কানেক্টিভিটি তৈরি করা, এই কাজটাই কি করে
ডকুমেন্ট অবজেক্ট মডেলের মাধ্যমে করা হয়। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু লিঙ্ক আছে, কিছু ওয়ে আছে যেগুলোকে ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টকে কল করি। ঠিক আছে? সেগুলোকে বলা হয় HTML এ, সেগুলোকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট। কি বলা হয়? ইভেন্ট অ্যাট্রিবিউট। আমরা এখানে নতুন একটা ফাইল নিয়ে নেব, এটার নাম বলছি get element by id, get element by id, ফিনিশ বলছি। এইটা কি? get element by id জিনিসটা কি? জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট থেকে, আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট থেকে, বা আপনি HTML এর কথা যদি চিন্তা করেন, HTML থেকে কোনো ডাটা যদি আমার জাভাস্ক্রিপ্ট পর্যন্ত নিতে হয় ইনপুটের মাধ্যমে, তিনটা ওয়েতে আমরা ডাটা নিতে পারি। কয়টা? তিনটা ওয়ে। তিনটা ওয়েতে আমরা ডাটা নিতে পারি। একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মাধ্যমে ডাটা নিতে পারি। আরেকটা নিতে পারি গেট এলিমেন্ট বাই নেম, নেমের মাধ্যমে নিতে পারি। আরেকটা হচ্ছে কি ট্যাগ নেম। ঠিক আছে? টোটাল তিনটা ওয়ের মাধ্যমে আমরা ডাটা নিতে পারি। সো ফার্স্টেই তাহলে আমরা দেখি যে গেট এলিমেন্ট বাই আইডি এর মাধ্যমে কিভাবে ডাটা নেওয়া যায়। এটাকে এইভাবে লেখা হয়, গেট এলিমেন্ট বাই আইডি। ডিভের এই জায়গায় এসে আমরা একটা ইনপুট বক্স নেই, লাইক নেম বলছি। ইনপুট টাইপ আমি বলে দিচ্ছি টেক্সট। এখন এটার সাথে জাভাস্ক্রিপ্টে যে কানেকশন করাবো সেটা কিভাবে বিল্ড আপ করবো, সেটার জন্য দেখেন অন লেখেন, জাস্ট অন লিখে কন্ট্রোল স্পেস ক্লিক করেন। দেখছেন একটা এরকম দেখা যায়? এই সবগুলো হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট। এদেরকে বলা হয় কি ইভেন্ট অ্যাট্রিবিউট। এরা মূলত জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে, জাভাস্ক্রিপ্টের কানেকশনের সাথে কাজ করে। এদের মাধ্যমেই মূলত HTML থেকে জাভাস্ক্রিপ্টে কি কল করা হয়। সো ফার্স্টে একটা ইভেন্ট, এদের মূলত বলা হয় কি ইভেন্ট অ্যাট্রিবিউট। আর নর্মাল এগুলোকে আমরা কি বলি? টাইপ অ্যাট্রিবিউট বলি না? বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট সেট করি না? অ্যাট্রিবিউট। আর এগুলো কি কি বলবো? ইভেন্ট অ্যাট্রিবিউট। সো আমি বলছি ক্লিক, অন ক্লিক, যখনই অন ক্লিক প্রেস করব সাথে সাথে কি হবে? ইভেন্ট অ্যাট্রিবিউট, ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট। সো ইভেন্ট অ্যাট্রিবিউট গুলোর ক্ষেত্রে কি করব? অন ক্লিক, অন সাবমিট, অন মাউস ওভার, অনেকগুলো আছে। আস্তে আস্তে এক একটা করে দেখবো, বাট মনে রাখেন কি কি ইউজ করছি। অন ক্লিক, অন ক্লিকে কি করছি, লাইক এখানে যদি প্রেস হয়, প্রেস হওয়ার সাথে সাথে কি হবে? আমার ডাটাটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা আউটপুট দেখাবে বা এরকম কিছু একটা। সো জাভাস্ক্রিপ্টের জন্য তাহলে আমরা এভাবে তার এনভায়রনমেন্টটা রেডি করলাম। এখন এই ইনপুট থেকে কি করব? ডাটাটা নিতে যাচ্ছি, তাই না? ডাটাটা নিতে যাচ্ছে। এখন অন ক্লিক ব্যবহার করব তখন যখন অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আসবে, নিচে আমরা যদি একটা বাটন নিয়ে নিই বা আরেকটা ইম্পোর্ট নেই, টাইপ বলে দিচ্ছে সাবমিট। যখন সাবমিট হবে তখন কি অন ক্লিকটা কাজ করবে, অথবা ডিফারেন্ট ওয়েতেও নেওয়া যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ডাটা, আমরা যেহেতু গেট এলিমেন্ট বাই আইডি এই প্রসেসে ডাটা নিতে যাচ্ছি, সো প্রথমেই লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট। দেখেন গেট লিখলেই চলে আসতেছে, এখানে কি আসছে? অনেকগুলো আছে। গেট, তারপরে এলিমেন্ট লেখেন, এলিমেন্ট বাই আইডি।
এটা মূলত আইডি নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? আইডি নিয়ে। সো এখানে আমি একটা একটা ইউজার যে কোনো একটা আইডি দিয়ে দেব। আমি বলছি লাইক টেক্সট। আপনার ইচ্ছা মতো আপনি আইডি সেট করতে পারেন। এখানে যে আইডিটা দিবেন সেম নেমটা আপনি এই নেম ইনপুট এর মধ্যে দিয়ে দেবেন। আইজি ইকুয়াল টেক্সট। আপনি যেটা দিচ্ছেন সেটা। দেন এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে যাই, টোটালটাকে var নেম বলছে। আমরা একটু ডিফারেন্ট প্রসেসে যাই, দেখি এটা এইভাবেই রাখি আপাতত। আহ, এই অবস্থায় আছে, অ্যালার্ট বলছি নেম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মধ্যে টেক্সট বলেছি, টেক্সটটাকে আইডি হিসেবে দিয়ে দিয়েছে। সাবমিট বাটন প্রেস করছি, দেন প্রেস হবে। সো নাও দেখি আমাদের ডাটাটা আসে কিনা। এটাকে রান করব। ফার্স্ট টাইম ডাটা কি আসছে? খালি, তাই না? এখন তো খালি আছে, ডাটা আসছে না। কিছু একটা লিখি, যখন আবার রিলোড দিচ্ছে কি আসছে? নাল, খালি পাচ্ছে। আমরা ডট এখানে ভ্যালুটাকে নিব, ঠিক আছে? ডটের মাধ্যমে কি নেব? ভ্যালুটা নিব। এখানে যদি আমি কিছু একটা লিখি, সাবমিট বাটন প্রেস করি, কাজ হচ্ছে না। হুম হুম। আচ্ছা, এই প্রসেসটা আপনাদের জন্য একটু টাফ হবে আই থিঙ্ক। এই প্রসেসটা আপনাদের জন্য একটু টাফ হবে, এটা একটু পরে দেওয়া উচিত ছিল। ওকে, এটাই রাখি। আচ্ছা দেখেন, এটা একটু পরে করাতে উচিত ছিল বাট আগেই করাচ্ছে। সেটা হচ্ছে সিঙ্গেল টেক্সট নিয়ে যখনই আমরা কোনো কাজ করব, সিঙ্গেল টেক্সট যেটার মধ্যে কোনো সাবমিট থাকবে না, জাস্ট একটা বাটন থাকবে, বাটনও থাকবে না, একটা সিঙ্গেল ইনপুট থাকবে, সেটা নিয়ে কাজ করতে যাচ্ছে, ঠিক আছে? সেটা নিয়ে কাজ করব, লাইক এখানে কোনো সাবমিট দিচ্ছে না, এখানে কোনো সাবমিট নাই, জাস্ট একটা নেম আছে, যে নেম লেখার সাথে সাথে কি অ্যালার্ট আকারে আমার আউটপুট নেম চলে আসবে, ঠিক আছে? এরকম কিছু দেখতে যাচ্ছে। তাহলে অন কি আপ দিয়ে দেবেন। অন কি আপ, না না, বাদ দেন, হবে না। আমরা ফাংশন কয়জন জানি? ফাংশন, ফাংশন কয়জন জানি? ফাংশন কি জানি? ওকে, সো ফাংশন শিখিয়ে নিই।
তাহলে কাজ কাজ করতে পারবো। এটা থাক, এই অবস্থাতেই থাক। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা লাইক যে কোনো একটা টপিক বলতে পারেন যেখানে বিভিন্ন প্রবলেমের সলিউশন রাখা হয়, ঠিক আছে? তাহলে ফাংশন ইজ আ সিনট্যাক্স, ধরতে পারেন যে ফাংশন হচ্ছে কি একটা সিনট্যাক্স যেখানে অনেক ধরনের প্রবলেমের সলিউশন থাকবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন থাকবে এবং যাকে আমরা বারবার রিইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা যাকে কি করব, বারবার রিইউজ করতে পারবো, সেটাই হচ্ছে কি ফাংশন। এবং ফাংশন শুরু করলে সেটা কিন্তু এক্সিকিউট হবে না যতক্ষণ পর্যন্ত তার কলিং না করা হয়। তার মানে ফাংশন মৃত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত না তাকে কলিং করছেন ততক্ষণ পর্যন্ত কি সে এক্সিকিউট করবে না। আপনাদের এই সাউন্ডটা মেবি আসবে না হয়তোবা বোর্ডে গেলে, কারণ হচ্ছে নয়েজ ফ্রি তো, তার জন্য আসে না। এই ধরনের কিছু একটা আমরা এতক্ষণ দেখাচ্ছি না, যখনই অ্যালার্ট অ্যালার্ট করছে সরাসরি কি নেমটা অ্যালার্ট আকারে চলে আসছে। বাট ফাংশন হয় কি একটা নির্দিষ্ট জায়গায় একটা কোড গুলো আমরা লিখি একটা নির্দিষ্ট জায়গায়, লাইক দিস ওয়ান, এটা আমার একটা নির্দিষ্ট জায়গা, এই জায়গার মধ্যে আমি যা লিখবো সেটা কি করবে, এক্সিকিউট করবে, এখানে যা লিখবো। এবং যখন আমার প্রয়োজন হয় এই সেম জিনিসটা যদি আমার 10 জায়গায় প্রয়োজন হয়, 10টা জায়গায় প্রয়োজন হয়, এই সেমটাকে শুধু কি করব, কল করে নেব, ঠিক আছে? তাহলে ফাংশন ইজ এ কোড বা ফাংশন ইজ এ সিনট্যাক্স when store all the problem solution and reuse it again and again, বারবার যাকে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ফাংশন। তাহলে টোটাল জিনিসটাকে, এই জিনিসটাকে আমি যদি এখন একটা ফাংশনে নিয়ে যাই, ফাংশন লিখলাম, ঠিক আছে? তারপরে বলছি ফাংশনের এখানে একটা ইনডেক্স লিখতে হবে, আমি বলছি যে স্টুডেন্ট একটা যেকোনো একটা ইনডেক্স, এটাকে ফাংশনের পর এটাকে বলা হয় ইনডেক্স, ঠিক আছে? একটা নাম দিলাম, যেকোনো একটা নাম, ইউজার নাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা টোটালটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এখন যখনই আমি এই ফাংশনটাকে রান করব তখন কি এটা এক্সিকিউট করবে, এই অ্যালার্টটা আসার কথা আসবে না কিন্তু, ততক্ষণ পর্যন্ত না এই ফাংশনের ইনডেক্সটাকে কল করা হচ্ছে। তার মানে যখনই আপনি ফাংশন এক্সিকিউট করতে হবে, তার মানে তখন এর নিচে যে স্টুডেন্ট অবশ্যই আপনাকে কল করে দিতে হবে, ঠিক আছে? EENT স্টুডেন্ট, স্টুডেন্ট কল করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কলটা না করবেন ততক্ষণ পর্যন্ত এই ফাংশনের ভিতরটা কাজ করবে না। তার মানে যখন আপনি এটা 1000 বা তার চেয়েও বেশি কোড লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু সে কি অবস্থায় থাকবে, মৃত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এই কলটা পাচ্ছে। এই কলটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে সে কিন্তু এক্সিকিউশন করবে না। ছোট্ট একটা গ্রাফ দেখে আপনাদের, এটা থাক, ভাবছিলাম আপনাদের ফাংশন বলবো না। ফাংশন খুবই ইম্পর্টেন্ট বিষয়, দেখে রাখেন। দুইটা ঢাল দিলাম, ফার্স্ট এটা হচ্ছে পার্ট, পার্ট, ঠিক আছে? একটা ট্রি লিখলাম, ফাংশনের পার্ট হচ্ছে দুইটা, এই পার্টটাকে একটা পার্ট দিচ্ছে, এটাকে বলছি হচ্ছে কি কলিং, ঠিক আছে? এটাকে বলছি কলিং, এটাকে বলছি ডেফিনিশন, ঠিক আছে? তার মানে কলিং আর কি ডেফিনিশন।
কলিং কোনটা? আচ্ছা এটা একটু পরে দেখি, জাস্ট এতটুকু গ্রাফটা আপনারা প্রত্যেকে আঁকবেন দরকার হয়। এটা হচ্ছে কলিং আর এটা হচ্ছে ডেফিনিশন। মানে ফাংশনের কয়টা পার্ট? দুইটা পার্ট। আরেকটা হচ্ছে টাইপ। আরেকটা কি? টাইপ। পার্ট হচ্ছে দুইটা, কলিং ডেফিনিশন পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি ইউজার, ইউজার ডিফাইন, একটা হচ্ছে কি ইউজার ডিফাইন, আর একটা হচ্ছে কি বিল্ট ইন। তাহলে টাইপ বলছি হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ট ইন। ঠিক আছে, এখানে কি বি ইউ না? ওকে, বিল্ট ইন। ইউজার ডিফাইন কোনটা? যেটা আপনি নিজে তৈরি করছেন, যেটা আপনি নিজে তৈরি করছেন সেটা হচ্ছে কি ইউজার ডিফাইন। লাইক আমি কিছুক্ষণ আগে একটা লিখেছিলাম না ফাংশন। আচ্ছা এটা একটু দেখেন তো প্রত্যেকে, তারপর এটা মুছে দেব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে ডেফিনেশন। তারপর হচ্ছে পার্ট টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে কি বিল্ট ইন। বিল্ট ইন হচ্ছে যেটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব থাকবে, যেটার উপর আপনার কোনো ওয়ে নাই হাত দেওয়ার, লাইক রাইট। ডকুমেন্ট ডট রাইটটা আছে না, এই রাইটটা কিন্তু বিল্ট ইন। আর যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে ইউজার ডিফাইন। সো হয়েছে। ফাংশনটা আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করব, সো এটা দেখাচ্ছি না এভাবে। ফাংশন লিখছি একটা, ফাংশন আমি বলছি এখানে স্টুডেন্ট। স্টুডেন্ট বলছি, স্টুডেন্টের জন্য এই অবস্থা। এটা হচ্ছে ফাংশনের ফার্স্ট কি স্ট্রাকচার। এই টোটাল জিনিসটাকে বলা হয় ডেফিনেশন। এখান থেকে এটুকু পর্যন্ত কি ফাংশনের ডেফিনেশন, তাই না? আরেকটা কি আমাদের বাকি? কলিং। এই জিনিসটাকে আপনি যেখানেই লেখেন না কেন এটাকে বলা হচ্ছে কি তার কলিং। এটা এখানে লিখতে পারেন, নিচে লিখতে পারেন, সবখানে লিখতে পারেন, বাট ফাংশনের ভিতরে লিখবেন না। অনেকে আবার ফাংশনের ভিতরে লিখে দেয়, ভিতরে লেখা যাবে না, বাইরে লিখতে হবে। ঠিক আছে, কলিংটা বাইরে লিখবেন। যেখানে আপনি এই ফাংশনের আউটপুট দেখাতে চাচ্ছেন, var নেম এসএমও রাইট, এর ভিতরে নিয়ে নিলেন। এখন ডকুমেন্ট ডট রাইট যখনই দিচ্ছেন, এটা যদি না দিই কাজ করবে? কাজ কিন্তু করবে না যতক্ষণ পর্যন্ত নাকি এই ফাংশনটা ওই পেজে বা অন্য কোথাও কলিং হচ্ছে। তার মানে কি এইটা হচ্ছে ডেফিনিশন, আর এই যেটা ইন্ডেক্সটাই লিখছেন সেটাকে কি বলে? কলিং। সো বলছি এখানে লাইক এখানেই বলি স্টুডেন্ট। ঠিক আছে, তার মানে ফাংশনটা লাইক একটা চিনির কল যদি মনে করেন, এক্সাম্পল একটা চিনির কল। একটা চিনির কলে আপনি লাইক সবকিছুই দিলেন, ম্যাটেরিয়াল সব ঠিকঠাক আছে। ঠিক আছে, মেট্রো যে পদার্থগুলো আছে যেগুলো আপনার দরকার সবকিছু দিলেন, কাঁচামাল থেকে শুরু করে সব। বাট চিনির কল কি কাজ করবে? কেন করবে না? এক্স্যাক্টলি তাই, চালু করা হয়নি।
চালু আপনি যে কোনো ভাবেই করতে পারেন। লাইক আপনার পিসির মধ্যে সবকিছুই আছে, তাও কাজ করে না কেন বলেন তো? বিদ্যুৎই দেন না, সব আছে, এভরিথিং ওকে, বাট বিদ্যুৎই দেন না, কাজ করবে? কাজ করবে না। ঠিক সেরকম ভাবে করছে কি ফাংশনাল কলিংটা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে এখানে আউটপুট ডকুমেন্ট ডট রাইট নেম, এখানে একটা নেম আউটপুট আছে না, এই আউটপুট কোথায় আসবে? এই ফাংশনের মধ্যে আসবে নাকি এই স্টুডেন্টের মধ্যে আসবে? স্টুডেন্টের মধ্যে আসবে, ঠিক আছে। এই ফাংশনের যেটা ডেফিনেশনটা, এইখানে যে আউটপুটটা আসবে, এই আউটপুট আসবে যেখানে আপনি কলিং করবেন, যে জায়গাতে কলিং করবেন ওই ফাংশনের আউটপুট ওই জায়গাতেই আসবে। সো এই কলিংটা আপনি 50টা ডিফারেন্ট জায়গাতে লিখতে পারেন না? 50টা ডিফারেন্ট জায়গাতে লিখলে 50, ধরুন 50টা পেজের মধ্যে কি সেম আউটপুটটা আসলো না? সেম আউটপুট আসবে না? তার মানে ফাংশন কিভাবে বোঝা যাচ্ছে? আমি বলেছিলাম কি ফার্স্ট টাইম, ফাংশন ইজ আ সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স। when store all the problem solution, এই দেন একটা প্রবলেমের সলিউশন হয়েছে, ঠিক আছে, একটা প্রবলেম সলিউশন হয়েছে, এবং বলেছি কি তাকে বারবার রিইউজ করা যায়। এই সেম জিনিসটাকে আমরা 100 জায়গায় ইউজ করতে পারি না, জাস্ট কি করব, তাকে কল করে দিব। তার মানে এই এক কলিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারছি না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি কলিং করবেন ওই ফাংশনের আউটপুট ওই কলিং এর মধ্যে কি হবে, শো করবে। কখনো কেউ কোশ্চেন করলে এটা করবেন না যে ফাংশনের ডেফিনেশনে কি হয়, আউটপুট শো করে। এই কাজটা কখনো কেউ জিজ্ঞেস করলে বলবেন না, অবশ্যই বলবেন যে কি, যেখানে কলিং হচ্ছে তার আউটপুট কি সেখানে এক্সিকিউট করছে। সো ফাংশনে বেশি ডিটেইলসে গেলাম না। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক ওয়ে, তাই না? স্ট্যাটিক, যে লাইক আপনি var নেম বলেছেন, এটা হচ্ছে স্ট্যাটিক অবস্থায় আছে, নেমটা ফিক্সড, তাই না? বাট এটাকে যদি ডাইনামিকলি চিন্তা করি, ডাইনামিকলি ভ্যালু আসবে। তো ডাইনামিক যদি ভ্যালু নিয়ে চিন্তা করি তাহলে প্যারামিটার হিসেবে কাজ করে ফাংশন। ডাইনামিকলি চিন্তা করলে কি হিসেবে কাজ করে, প্যারামিটার হিসেবে ডাটা পাস করে। সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি, তাহলে বলেন তো এই পেজের মধ্যে ফার্স্টেই লোড হবে কোনটা? এখানে ফার্স্টে রিড করবে কাকে? ফাংশনের নাম বলতে কলিংটাকে ফার্স্টে লোড করবে। যখনই সে কলিংটাকে পেয়ে গেল, সে আপনার যদি এখান থেকেও যদি কোড শুরু হয়, তাহলে ফার্স্টে সে এটুকু রিড করবে, এটুকু পর্যন্ত সে রিড করবে, এটুকু পর্যন্ত রিড করে সে এটাকে খোঁজা শুরু করে দেবে। এইটাকে যদি খুঁজে না পায়, এটা এই নিচেই যাবে না। আর যদি এসে এটা খুঁজে পায়, সাথে সাথে কি হবে, বাকিটা এক্সিকিউট করা শুরু করবে। তার মানে ফার্স্ট প্রায়োরিটি আমার কি, কলিংটা না? সো কলিং এর মধ্যে কি আসবে, আপনার যে ডাইনামিক ভ্যালু গুলো। সো লাইক আমি এখানে প্যারামিটার হিসেবে, এটা আমার কলিং না, এর প্যারামিটার হিসেবে আমি এখানে দিলাম লাইক 30, আরেকটা প্যারামিটার 50 দিয়ে দিলাম, দিতে পারি না? এটা হচ্ছে আমার দুইটা ভ্যালু। আর দুইটা ভ্যালু কি প্যারামিটার হিসেবে আমি পাঠাচ্ছি, জাস্ট ভিতরে বলে দিলাম। তাহলে ফার্স্টে আমার লোড হচ্ছে কোনটা, স্টুডেন্ট না? তাহলে স্টুডেন্টের এটার ভিতরে আমার কি দুইটা ভ্যালু পাচ্ছি না? এর পরে কোনটা লোড হবে, ফাংশনে চলে আসবে না? এখন ফাংশনে এসে এখানে ইন্ডেক্সটা খালি না, এখানে কি দিবে, আপনি এটা পাওয়াই দিতে হবে। তাহলে এখানে ভ্যালু আপনি প্যারামিটার সেট করে দিতে পারেন। এখানে একটা ভ্যালু আছে না, এখানে একটা ভ্যালু, কয়টা ভ্যালু, দুইটা না? সো ফার্স্ট একটা দিয়ে দেন x, পরে কমা দিয়ে দেন y, এরকম 1000 তার চেয়েও বেশি ডাটা আপনি ভ্যারিয়েবল আকারে কি হতে পারেন, পাস করতে পারেন। ঠিক আছে, প্যারামিটার আকারে পাস করতে পারেন। সো আমার এখানে দুইটা ভ্যালু আছে, আমি দুইটা ভ্যারিয়েবল দিয়েছি। আপনি এখানে 3টা 4টা 10টা যাই দেবো সেই অনুযায়ী ভ্যারিয়েবল দিবেন। ওকে, এখন কি করবেন, এখন এটা আর দরকার নেই, এই ভারটা দরকার নেই। আপনি যদি মনে করেন আমি এই ভ্যালুগুলো একবার ফার্স্টে রিড করব, দেন আউটপুট আকারে জেনারেট করব, তাহলে ফার্স্টে কি করবেন, var লেখেন, x লেখেন ইকুয়াল টু x দিয়ে দেন, কাজ করবে না? দিয়ে দিলেন, আবার var y ইকুয়াল টু এটা y দেন, এবং এই দুটোকে এখন কি করবেন, এই জায়গাটাতে এসে x প্লাস y দিয়ে দেন। অথবা আপনি সরাসরি এটা ছাড়াও এই প্যারামিটারকে x প্লাস y করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা আর এটা বোঝা যাচ্ছে কিনা?
এখান থেকে ডাটা পাস করছি, এই ডাটাগুলোকে ধরবো কোত্থেকে, ফাংশন থেকে। কিভাবে ধরবো, একটা ভ্যারিয়েবল দিয়ে দেব, ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দেব। ধরি, আমরা পাটিগণিত শিখেছি না ছোটকালে 7 8 এ, ধরি এত এত ইকুয়াল টু x ইকুয়াল টু 10 y ইকুয়াল টু 20 করেছি না, সেখানে পারলে এখানে কি হয়েছে, এটা যে জিনিস এটাও সেম জিনিস। অনেকেই প্রশ্ন করে এইটা হচ্ছে 30, এখানে কিভাবে x আসলো। আরে বাবা, x তো হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, বুঝা যাচ্ছে কিনা? সো মনে রাখতে হবে, এই কলিংটা যদি আপনি না করেন এই ফাংশনটা কখনো এক্সিকিউট হবে না। সো ফাংশন কি কোশ্চেন আছে কারো? খুব তাড়াতাড়ি করেছি কারণ হচ্ছে ফাংশন অ্যাকচুয়ালি জটিল বিষয়, বাট এটা একটু কম টাইম হয়ে গেছে, আমি ভাবছিলাম লাগবে না, এটা দিলে আপনাদের জন্য কাজ করা খুবই ইজি হবে। সো নাও এখন যেটা করতে যাচ্ছি, আমি চাচ্ছি কোড অফ সিনট্যাক্স, পুরোটা বলবেন, কোড অফ সিনট্যাক্স when store all the problem solution, এবং যাকে আমি বারবার ইউজ করতে পারি, we reuse it again and again. সো নিচে একটা সাবমিট বাটন নিয়ে আসি, সাবমিটের বলার দরকার নেই, বাটন বললে হবে, বাটন। এই জায়গাতে এসে আমি কি করব, অন ক্লিক দিব, অন ক্লিক, যখন আপনি জাস্ট ক্লিক করলেই কি হবে, সেটা এক্সিকিউট হবে, কাজ করবে। সো অন ক্লিকে আমি ওই ফাংশনটাকে বলে দিব যে ফাংশন নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো আমি এখনো ফাংশন লিখি নাই, আমি এখানে বলছি যে লাইক টেক্সট, একটা ফাংশন লিখলাম, ঠিক আছে, বা আমি এখানে বলছি মাই টেক্সট, মাই টেক্সট কি, একটা ফাংশন নিলাম, এবং এই ফাংশনটা এখানে এসে এক্সিকিউট হবে, আমি লিখছি ফাংশন, ঠিক আছে, ফাংশন লিখলাম। আচ্ছা, এখন আমি ফাংশনের মধ্যে তো আসছি, কিন্তু ডাটা নিতে চাচ্ছি কোত্থেকে, এই ইনপুট থেকে না। আর ইনপুট থেকে কিভাবে, আমি মুছে দিয়েছি, আবার দেখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, কি হবে এখানে, ক্লাস নেম, দেখেন এটাও কিন্তু একটা কি, মেথড, বাট আমি এখানে ক্লাস নেব না, আমি জাস্ট এখানে আইডি নেব, আমরা আইডি নিয়ে কাজ করছি, এখানে এন্ডস হবে না, যখনই আইডি হবে তখনই মনে রাখতে হবে গেট এলিমেন্ট বাই আইডি। সো এই জায়গায় এসে আইডি সেট করে দেন, টেক্সট আর ডট ভ্যালু দিয়ে দেন, টোটালটাকে কি করবেন, একটা ভ্যারিয়েবলে নিয়ে যান, নেম, এটাকে এবার অ্যালার্ট করি, রান করেছি আমরা এটাকে, এখানে একটা ভ্যালু সেট করে দেন, বাটন, ঠিক আছে, এই অবস্থায় আছে। তো ফার্স্ট টাইম যখন রিলোড দিচ্ছি, এখন কি অ্যালার্ট আসছে, অ্যালার্ট আসছে না, কেন আসছে না, কারণ ফাংশনকে এখনো কি করি নাই, এক্সিকিউশনে করি নাই, বাটন প্রেস করলেই না ফাংশন এক্সিকিউট হবে, তাই না? সো আমি এখানে কিছু একটা লিখি, টেক্সট বলছি, বাটন প্রেস করছি, ভ্যালু আসছে, আসছে না, একটু বুঝেন আগে তারপর লিখছে, আমি আমার নাম লিখলাম, বাটন প্রেস করছি, ভ্যালু রিড হচ্ছে, ভ্যালু কিন্তু চলে আসছে, তাই না? কিসের মাধ্যমে ভ্যালু আসছে, গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে। এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল ইনপুটের ক্ষেত্রে, একটা ইনপুট নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইউজ করবেন কি, গেট এলিমেন্ট বাই আইডি, মনে থাকবে, গেট এলিমেন্ট বাই আইডি। সো একটু করার চেষ্টা করি প্রত্যেকেই, অন ক্লিক, অন ক্লিকের মাধ্যমে আমরা জানি যে জাস্ট ক্লিক করব, ক্লিক করব, একটা ক্লিক, এখানে আরেকটা ইভেন্ট আছে দেখেন, অন ডি বি
L on double DBL means double on DBL click মানে ডবল ক্লিক করতে হবে দুইটা। দেখেন কিছু একটা লিখছি, ফার্স্ট টাইম প্রেস করছি কাজ হচ্ছে, দুইটা প্রেস করছি তখন আসছে, তাই না? তার মানে দুইটা প্রেস করলে আসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই একটা ইনপুট থেকে দুই রকমের কল করতে পারবেন না। লাইক অন ক্লিকে একটা ফাংশন কল করছেন, একটা বাটনে যদি একবার কল করেন একটা জিনিস এক্সিকিউট হলো, দুইটা প্রেস করলে আরেকটা জিনিস এক্সিকিউট হলো, ডবল ক্লিক দিয়ে দিবেন। বুঝা গেছে? তার মানে সিঙ্গেলের জন্য আপনি ইউজ করতে পারছেন, ডবলের জন্য ইউজ করতে পারছেন। এখন আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমি এখানে আমার নাম টাইপ করব আর নিচে দিয়ে আমার নামটা কি হবে অটোমেটিকলি টাইপ হতে থাকবে। আমি এখানে যাই লিখবো সেটা নিচে নিচে কি হবে টাইপ হতে থাকবে। সেটা মূলত সার্চ যেভাবে করা হয়, ঠিক আছে? সার্চ যেভাবে করা হয়, সার্চের জন্য এখানে যে অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি অন অন কি আপ, ঠিক আছে? অন কি আপ এটা হচ্ছে আরেকটা ইভেন অ্যাট্রিবিউট। এটা কি করে? এটা হচ্ছে প্রতিনিয়ত আপনি একটা বাটন প্রেস করার সাথে সাথে সে কি করে এক্সিকিউশন করে দেয় যে কোনো একটা কি, লাইক দিস ওয়ান। আমি যদি এখানে জাস্ট লিখি এস, কাজ করছে না। ও আচ্ছা, সরি সরি সরি, এটা ভুল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি বাটনে কাজ করবে না, আপনি চাইলে বাটনেও করতে পারেন, যে লাইক দিস ওয়ান। আপনি এখানে কিছু একটা লিখছেন, সাবমিট বাটন প্রেস করছেন, দেন আপনি নিচে আসছে, সেটাও সম্ভব। বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে লেখার সাথে সাথে কি হবে টেক্সট আসবে, যেরকম আমরা সার্চে দেখি। সো সেটার জন্য আমাদের বাটনের দরকার নাই, বাটনের দরকার নেই, আমরা নেম ইনপুটের মধ্যেই কাজ করব। বাটন থাকলে কাজ করবে না, থাকলে কাজ করবে সমস্যা নাই, বাট আমরা ইনপুট নিয়ে কাজ করছি। সো অন কি আপ দিয়ে দিলাম কোথায়, আমাদের টেক্সট যে ইনপুটটা আছে সেটার মধ্যে। সো এখন দেখি কিছু একটা লিখছি, দেখেন প্রথম একটা লিখেছি এস, সাথে সাথে কি করেছে অ্যালার্ট করছে। আপনি এখানে যতগুলো কি প্রেস করবেন সাথে সাথে সে কি করবে এক্সিকিউট হবে, যতগুলো প্রেস করবেন সাথে সাথে সে কি করবে একবার করে ফাংশনকে কি করবে লোড করে ফেলবে। প্রতিটা কি প্রেস করার সাথে সাথে সে একবার একবার করে কি ফাংশন লোড করে ফেলবে। সো এই অ্যালার্টটাকে তাহলে আমরা কি করব বন্ধ করে দিব, এই অ্যালার্ট আমাদের দরকার নাই। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ভ্যালুটা আমরা এখান থেকে ঠিকই রিড করব, এখান থেকে ঠিকই নিব, নেওয়ার পর এটাকে আবার রিটার্ন করব কোথায় আমাদের ইউজার যে এন্ডটা আছে HTML এর সেখানে রিড করব, তাই না? তো সেটার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আবার একটা আইডি সেট করব। আমি বলছি res মিন্স রেজাল্ট বোঝাচ্ছে, ঠিক আছে? দেন ইকুয়াল দিয়ে নেম যে ভ্যারিয়েবলটা আছে না উপরে, এই নেম ভ্যারিয়েবলটা ইকুয়াল দিয়ে আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? ইকুয়াল দিয়ে এখানে দিয়ে দেব। এখন কথা হচ্ছে এভাবে কাজ করবে, এভাবে কিন্তু কাজ করবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই টোটালটা একটা টেক্সট না, এই টেক্সটটা যদি আপনার HTML এ বা এটা নিয়ে ডিটেলস আমরা ক্লাস করব কাজ করব, বাট জাস্ট এতটুকু দেখে রাখেন এখানে আরেকটা ইভেন আপনাকে কল করতে হবে, সেটা হচ্ছে কি ইনার। এখানে আপনি দুইটা ইউজ করতে পারেন, এখানে টেক্সট ইউজ করেন, ইনার টেক্সট কি ইউজ করবেন, এখানে দুইটাই আছে, ইনার টেক্সট ইউজ করতে পারেন, ইনার HTML ইউজ করতে পারেন, ঠিক আছে? দুইটাই, যেহেতু আমরা টেক্সট নিয়ে কাজ করছি আমাদের জাস্ট মেসেজটা মানে যেটা লিখছি সেটাই আসবে। সো সেটা কি একটা টেক্সট না, সেটার মধ্যে তো HTML এর কোনো কিছু আসছে না, সো এখানে টেক্সটও লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এখন এই যে এখানে একটা আইডি সেট করেছি না, এই টোটাল ভ্যালুটা এই আইডিটা চলে আসলো না, এখন এই আইডিটা যে কোনো জায়গায় পাস করি না কেন কাজ করবে না, লাইক দিস ওয়ান। আমি এখানে যদি HR বলে দিই, এর নিচে একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান, এই স্প্যানের মধ্যে যদি আমি আইডি পাস করে দিই, কি আইডি লিখেছি res, একটা কি আসছে HR চলে আসছে। এখন দেখেন আমি কোনো কিছু লিখি SMO, টেক্সট হচ্ছে না, আপনি এখানে যাই লিখবেন
অটোমেটিকলি কি ইউজার এন্ডে চলে যাবে। আর এইভাবেই মূলত সার্চিংটা করা হয়। কিছুটা ফ্লেভার পাচ্ছেন সার্চে? ওকে, সো প্রত্যেকে এটা করে ফেলি। এটা আপনাদের খুবই কাজে আসবে। মোট কথা হচ্ছে যে কিভাবে আমি একটা ডাটা ফার্স্ট টাইম HTML থেকে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে নিব, আবার সেই ডাটাটা রিটার্ন করব কোথায়, আবার HTML এর ফর্মে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সো প্রত্যেকে এটা করে ফেলি।